এবার খুব বৃষ্টি হচ্ছে, চারিদিকে তো জল জমে একেবারে একাকার। মহারাজ, বৃষ্টিটা খুব জরুরি ছিল, যা গরম পড়েছিল, আমরা তো গরমের জ্বালায় হাঁসফাঁস করছি। তা মন্ত্রী, তুমি কিছু বলছো না যে, কি হলো? সবই তাঁর ইচ্ছে মহারাজ, তিনি রাখলে রাখবেন, তিনি চলে যেতে বললে চলে যেতে হবে। বাবা, তুমি তো দেখছি দার্শনিক হয়ে উঠলে গো। তা বৃষ্টি কি তোমার মন ভিজিয়ে দিয়েছে নাকি? সবই তিনি করছেন, আমি কে? এইবার পেয়েছি, একটা মক্ষম ওষুধ দেব। মন্ত্রী মশাই, আপনি বাড়ি ফিরে দেখলেন আপনার বাড়িতে আগুন লেগে গেছে, তখনই কি আপনি এরকম উদাস মুখে বলবেন সবই তার ইচ্ছে? তোমার মুখে কি একটু ভালো কথা নেই? হ্যাঁ, যেমন বিটকেল দেখতে তেমন বিটকেল মুখের ভাষা। সবই তার ইচ্ছে, তিনি আমাকে যেমন করেছেন তেমনই তো হব। যেমন তিনি আপনাকে হাঁটুর নিচে বুদ্ধি দিয়েছেন, কিন্তু কুবুদ্ধিগুলো সব মাথায় থরে থরে সাজিয়ে দিয়েছেন। গোপাল, ভালো হচ্ছে না কিন্তু। আমার বুদ্ধি নেই, তুমি কি বলতে চাইছো? না, বুদ্ধি শুদ্ধি আপনার একদম নেই, মগজ শুধু কুবুদ্ধিতে ঠাসা। সবই তার ইচ্ছে। মহারাজ, আপনি গোপালকে ভীষণ তোল্লাই দিচ্ছেন। গোপাল আমাকে বুদ্ধিহীন বলল। মহারাজ, মন্ত্রী মশাইয়ের কথা মতো সবই তো তার ইচ্ছে, তিনিই আমাকে দিয়ে বলাচ্ছেন, তাই আমি বলছি সবই তো তার ইচ্ছে। মহারাজ, আমি কিন্তু বুদ্ধি একদম নেই বলিনি, কুবুদ্ধিটা 16 আনার জায়গায় 18 আনা আছে মহারাজ। খালি আমাকে কিভাবে জব্দ করা যায়, আমার কিভাবে ক্ষতি করা যায়, সেটাই ভাবেন রাত্রি দিন। ওই সবই তিনিই করান, তার ইচ্ছেতেই সব ঘটে, উনি তো নিমিত্ত মাত্র মহারাজ। কিছুতেই জব্দ করতে পারছি না। মন্ত্রী মশাই চুপ করে যেটা ভাবছেন সেটা আন্দাজ করতে পারি। তাই নাকি? এই বিদ্যাটা আবার কবে শিখলে গোপাল? সবই তার ইচ্ছে মন্ত্রী মশাই, এটা আপনার ভাবনার উত্তর। মানে? আপনি মনে মনে যেটা ভাবছিলেন সেটা হলো, এই গোপালটাকে আমি কিছুতেই জব্দ করতে পারি না, কি তাই তো? সবই তার ইচ্ছে। মহারাজ, আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? মন্ত্রী আর গোপালের সম্পর্কটা খুবই খারাপ থেকে খারাপের দিকে যাচ্ছে। গোপালের যে সবসময় দোষ আছে তা কিন্তু নয় রানী। একদম ঠিক কথা বলেছেন মহারাজ, মন্ত্রী মশাইকে গোপালের সঙ্গে জুড়ে দিতে হবে। এটা কি করে সম্ভব? পৃথিবীতে সব সময় এমন কিছু ঘটে যেটা আমাদের বুদ্ধির বাইরে মহারাজ। এমন কিছু চিন্তা করতে হবে যাতে মন্ত্রী গোপালের কাছে গিয়ে গোপালের সাহায্য চায়। মন্ত্রী চাইবে গোপালের কাছে সাহায্য? বুদ্ধি করে সেই জিনিসটাই ঘটাতে হবে মহারাজ। তুমি তো আমাকে খুব জটিল থেকে জটিলতর অবস্থার দিকে নিয়ে যাচ্ছ। আরে সেই বুদ্ধিটাও তো আসছে না মাথায়। আপনার মুখে শুনেছি মহারাজ, মন্ত্রীমশাই এখন প্রতিদিনই বলছেন সবই তাঁর ইচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এই নিয়ে বিস্তর লজ্জাজনক পরিস্থিতিও হয়েছে, হিন্দু মন্ত্রী তাও বলে চলেছে সবই তাঁর ইচ্ছে। বেশ তো, এই সবই তাঁর ইচ্ছে এই শব্দতেই ঘায়েল করুন মন্ত্রীকে। কিভাবে? আপনি ঈশ্বর সম্পর্কে 3টে প্রশ্ন করুন মন্ত্রীকে এবং বলুন এই 3টে প্রশ্নের উত্তর দিতে না পারলে মন্ত্রিত্ব থেকে তাকে ইস্তফা দিতে হবে। দেখবেন মন্ত্রী তখন গোপালেরই শরণাপন্ন হবেন, কারণ এই প্রশ্নের উত্তর গোপাল ছাড়া কেউ দিতে পারবে না মহারাজ। তোমার এতটা বিশ্বাস রানী? গোপালের প্রতি আমার অগাধ বিশ্বাস মহারাজ, আর আপনি দেখবেন মন্ত্রী এই প্রশ্নতেই কাবু হয়ে গোপালের কাছেই যাবে। তা প্রশ্নগুলো কি রানী?
মন্ত্রী, আমাকে এই 3টি প্রশ্নের উত্তর দিয়ে সন্তুষ্ট করতে হবে, নতুবা তোমার মন্ত্রিত্ব পদ থেকে ইস্তফা দিতে হবে। প্রথম প্রশ্ন, ঈশ্বর কোথায় থাকেন? দ্বিতীয় প্রশ্ন, তার দৃষ্টি কোন দিকে এবং তিনি কি করতে পারেন? এটা আমার তৃতীয় প্রশ্ন। যুক্তি সহযোগে আমাকে উত্তর দিয়ে সন্তুষ্ট করতে না পারলে মন্ত্রিত্ব পদ তোমার গেল। বলতে পারো এটা তাঁর ইচ্ছে নয়, এটা আমার ইচ্ছে। মহারাজ, কি পরীক্ষায় ফেললেন আপনি? বাহ, তুমি মন্ত্রী হবে, তোমার বেতন বাড়বে, তা সেটা পেতে গেলে যে বুদ্ধি খরচ করতে হয় মন্ত্রী। হ্যাঁ, বুদ্ধি খরচ করে যুক্তি সহকারে আমাকে উত্তর দিয়ে খুশি করো। আর যতদিন তুমি আমাকে এর উত্তর না দিতে পারো ততদিন আমি তোমার মুখদর্শনই করব না। কি মন্ত্রীমশাই, আপনি এখানে এইভাবে কেন? আর কেন, শুনলেন তো, প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিন তো, আমি মহারাজকে গিয়ে বলে আসি। হ্যাঁ, আপনার প্রশ্নগুলো যেন কি ছিল? ঈশ্বর কোথায় থাকেন, তার দৃষ্টি কোন দিকে, আর তিনি কি করতে পারেন? বুঝলেন মন্ত্রীমশাই, এই প্রশ্নগুলো খুব সাধারণ প্রশ্ন নয়। এই প্রশ্নগুলোর উত্তর আমার জানা নেই। সে কি, আমি তো আপনার ভরসাতেই ছিলাম। প্রশ্নগুলো সোজা, উত্তর আমার জানা। হ্যাঁ, তাহলে বলে ফেলো। প্রথম প্রশ্ন, ঈশ্বর কোথায় থাকেন, তাই তো? উত্তর খুব সহজ, মন্দিরে থাকেন। পণ্ডিত মশাই, তুমি পুজো করো আর তুমি জানো না? হ্যাঁ, প্রমাণ? ঈশ্বর যে মন্দিরে আছে তার প্রমাণ কোথায়? এ বাবা, এটা আবার একটা কথার কথা হলো? আরে বাবা, মূর্তিটাই তো ঈশ্বর। আর দ্বিতীয় প্রশ্ন কি, তার দৃষ্টি কোন দিকে? যে মন্দিরে তিনি দাঁড়িয়ে আছেন তার সামনের দিকে দৃষ্টি, পূর্ব মুখে মন্দির হলে পশ্চিমে তার দৃষ্টি। আর শেষ প্রশ্ন, তিনি কি করতে পারেন? এই যে তিনি মানুষ সৃষ্টি করেছেন। হ্যাঁ, তার মানে তিনি মানুষ সৃষ্টি করতে পারেন। এইগুলোর আবার প্রমাণ লাগে নাকি? যান গিয়ে বলে আসুন, যান। বাবা, খুব বাঁচিয়েছো সেনাপতি। যেটা পণ্ডিতের বলার কথা ছিল সেটা তুমিই বলে দিলে। যাই, আমি মহারাজকে চট করে উত্তরগুলো দিয়ে আসি। সেনাপতি, তোমার উত্তরগুলো ভুল। তোমার বোঝা উচিত ছিল যে মহারাজ অত সহজ প্রশ্ন করবেন না। তোমার কথা শুনে মঞ্চে বসেই ছুটলেন। কি হবে সেটা আমি দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছি। বলো কি মন্ত্রী, হ্যাঁ, তুমি এর মধ্যে সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেলে? পথে হাঁটতে হাঁটতে আপনার প্রশ্নের উত্তরগুলো আমার মাথায় চলে এলো। এক এক করে বলি। বলো শুনি। রানী, তুমিও শোনো। আপনার প্রথম প্রশ্ন ছিল ঈশ্বর কোথায় থাকেন। উত্তর হলো মন্দিরে। এর প্রমাণ হলো মন্দিরে গেলেই দেখতে পাবেন ঈশ্বরের মূর্তি। তাই নাকি? এবার দ্বিতীয় প্রশ্নের উত্তর। দ্বিতীয় প্রশ্ন ছিল তার দৃষ্টি কোন দিকে। উত্তর খুব সোজা, মূর্তি যেদিকে দাঁড়িয়ে আছেন তার সামনের দিকেই দৃষ্টি। আর শেষ হলো? রানীমা হাসছেন, তার মানে আমার প্রশ্নের উত্তরগুলো ঠিকই হচ্ছে। আর শেষ প্রশ্ন ছিল মহারাজ, তিনি কি করতে পারেন। উত্তর আপনাদের সামনে। আমি মানুষ, আপনি মানুষ, রানীমা মানুষ। তিনি মানুষ সৃষ্টি করেন। তুমি কি আমার সঙ্গে ছেলে খেলা করতে এসেছো মন্ত্রী? আমি এই উত্তর শুনবো না বলে তোমাকে প্রশ্ন করেছিলাম। শেষবারের মতো বলে দিচ্ছি, সঠিক উত্তর আমাকে 4 দিনের মধ্যে দেবে। তোমাকে আর একটা সুযোগ দিলাম। যাও এখন ঘরে গিয়ে ভালো করে চিন্তা করে উত্তরগুলো কি হবে সেটা ভাবো। হ্যাঁ, উত্তরগুলো যতটা সহজ ভাবছো ততটা সহজ কিন্তু নয়। যাও ঘরে যাও। এই বুদ্ধি নিয়ে মন্ত্রী নাকি আমার রাজ্যের মন্ত্রী হলো। আপনাকেও বলি হরি মহারাজ, এই মন্ত্রী নিয়ে আপনি আপনার কাজ চালাচ্ছেন, আপনার ক্ষমতা আছে। না,
আমার তো গোপাল আছে। কি গো, এরকম ভাবে চুপ করে বসে আছো? কি ভাবছো? মহারাজ, আমার মন্ত্রিত্বের পরীক্ষা নিচ্ছে গিন্নি। আমাকে 3টে প্রশ্ন দিয়েছে, তার উত্তর 4 দিনের মধ্যে দিতে হবে। কি বলো কি? মহারাজ মন্ত্রী মশাইয়ের পরীক্ষা নিচ্ছেন? এতদিনে একটা কাজের কাজ করছেন গো। বলি পরীক্ষাতে একেবারে অকৃতকার্য হবেন সেটা আগে থেকেই বলে দিলাম। হ্যাঁ, প্রশ্নগুলো তো শুনলে তুমি, উত্তরগুলো সব জানা আমার, কিন্তু একটা কথা আমাকে খুব খোঁচা দিচ্ছে। কোন কথা গো? মহারাজ হঠাৎ করে এই প্রশ্নগুলো কেন করলেন? আমার মন যদি ঠিক কথা বলে তাহলে মন্ত্রী মশাইকে আমার কাছে আসতেই হবে, এবং এটাই মহারাজের ইচ্ছে। কি বলছো গো? মন্ত্রী মশাই তোমার কাছে আসবেন? প্রয়োজন পড়লে সবকিছুই সম্ভব গিন্নি। শোনো, উত্তরগুলো সহজ নয়, একটু ভেবে চিনতে উত্তর দিতে হবে। কি ভাববো বলো তো? ভাবতে ভাবতে মাথার চুলগুলো সাদা হয়ে যাবে। চিন্তায় চিন্তায় চুলে পাক ধরে, জানো তো? জানি জানি, তোমার এই চিন্তা দূর করতে পারে একমাত্র গোপাল। গোপাল? ওই কেকোটা? তুমি কি বলতে চাইছো বলো তো গিন্নি? সহজ দুটো কথা, গোপাল তোমার থেকে অনেক বেশি বুদ্ধিমান, এটা তুমি মানো আর চাই না মানো। গোপালের সঙ্গে সন্ধে করো, বুঝেছো? তোমার ভালোই হবে। যে প্রশ্নের উত্তর দিতে পারলো না সে প্রশ্নের উত্তর গোপাল দেবে? একবার মুখ ফুটে গোপালের কাছে যাও না, দেখো না গোপাল কি করে। শেষে আমাকে গোপালের কাছে যেতে হবে? ঠিক আছে, কাল সকালে না হয় গোপালের বাড়ি থেকে একবার ঘুরেই আসবো। গোপাল, গোপাল, গোপাল বাড়ি আছো? মন্ত্রী মশাইয়ের গলা সাত সকালে। কি হলো বলো তো? কি আর করা যাবে, এখন মন্ত্রী মশাইয়ের মাথায় কুকুর পাগল অবস্থা। কালকে বললাম না গিন্নি যে মন্ত্রী মশাইকে আসতে হবে আমার কাছে, মহারাজের তাই ইচ্ছে। এই তোমার কাছে একটু এলাম গোপাল, আমাকে একটু সাহায্য করতে হবে। কিসের সাহায্য মন্ত্রী মশাই? আপনার সঙ্গে আমার তুলনা চলে না তো। বলুন, কিসের সাহায্য আপনাকে করতে হবে? গোপাল, যা বলেছি সেগুলো মনে রাখতে নেই। মানুষ তো বদলায়, তাই না? হ্যাঁ, বদলায় তো। কেমন অবস্থায় পড়লে মানুষ বদলায় বই কি। আজ থেকে ঠিক করেছি তোমার কথায় আর রাগ করবো না। তা বলুন, আমি আপনাকে কি সাহায্য করব? গিন্নি তুমি যাও, দাঁড়িয়ে থেকো না। সকালবেলা মন্ত্রী মশাই এসেছেন, অন্তত একটু মুড়ি বাতাসা দিয়ে ওনাকে অভ্যর্থনা জানাও। হ্যাঁ হ্যাঁ, এই আমি যাচ্ছি গো। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ, এবার বলুন মন্ত্রী মশাই, আপনার জন্য কি উপকার করতে পারি? এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে আমাকে রক্ষা করো গোপাল। আমি কি আর পারবো? আমার গিন্নি বলেছে পারলে গোপালই পারবে। প্রথম প্রশ্ন, ঈশ্বর কোথায় থাকেন? ঠিক আছে, কাল আপনি রাজসভায় যাবেন না, আপনার উত্তর আমি গিয়ে দিয়ে দেবো। তুমি আমাকে বাঁচালে গোপাল। মহারাজের জয় হোক। মহারাজ, মন্ত্রী মশাইয়ের উত্তরটা দিতে আমি এলাম। তার মানে টোটকায় কাজ হয়েছে। ঠিক আছে ঠিক আছে, তুমি বলো তো, বলো। উত্তরটা খুব সোজা, তাই মন্ত্রীর বদলে আমি দিতে এলাম। মহারাজ, এই প্রশ্নের উত্তর শুনতে হলে যে উত্তর দেবে সে হলো গুরু।
তাই সে উচ্চাসনে বসে প্রশ্নের উত্তর দেবে, আর মহারাজকে বাধ্য ছাত্রের মতো নিচে বসে উত্তর শুনতে হবে। এসো এসো, তুমি আমার আসনে বসো। ধন্যবাদ মহারাজ। এবার বলো তো। মহারাজ, আপনার প্রশ্নটা যেহেতু আধ্যাত্মিক, তাই উত্তরটাও দিতে হবে আধ্যাত্মিক ভাবে। এক পাত্র দুধ আনতে বলুন না মহারাজ। প্রহরী, এক পাত্র দুধ নিয়ে এসো। গোপাল ঠিক জায়গাটা ধরেছে, গোপালের সাহস আছে। এই নিন মহারাজ, দুধ ভর্তি পাত্র। মহারাজ, মাখনের উৎপত্তি কোথা থেকে? দুধ থেকে? মহারাজ, আপনি এই দুধ থেকে মাখন বার করে দেখান। সে কি গোপাল, মাখন বার করা কি সহজ কাজ? দুধ মন্থন করে তো মাখন বার করতে হয়। নির্জনে বসে একাগ্র চিত্তে মন্থন করতে হয়। একদম সঠিক কথা বলেছেন মহারাজ। যেরকম ভাবে মন্থন করে মাখন বার করতে হয়, ঠিক সেই রকম ভাবে একাগ্র চিত্তে ঈশ্বরকে স্মরণ মনন করলে ঈশ্বর আপনা আপনি আসেন। ঈশ্বর মন্দিরে থাকেন না, মানুষের মনেই তিনি থাকেন। আপনার প্রথম প্রশ্নের উত্তর পেয়ে গেলেন মহারাজ। পেয়ে গেলাম গোপাল। ধন্য ধন্য তুমি। না মহারাজ, ধন্য আমি না, ধন্য মন্ত্রী মশাই। এ আমি জানি এটা কার বুদ্ধি গোপাল। আমি চাই মন্ত্রী তোমার সাথে মিলে যাক। এবার দ্বিতীয় প্রশ্নের উত্তর, মানে ঈশ্বরের দৃষ্টি কোন দিকে? এই প্রশ্নের উত্তর দেবার আগে ঘরের দরজা জানলা সব বন্ধ করে দিতে হবে। ঘর অন্ধকার না হলে এই প্রশ্নের উত্তর তো দিতে পারবো না মহারাজ। প্রহরী, ঘরের দরজা জানলা সব বন্ধ করে দাও। গোপাল কি করতে চাইছে কিছুই তো বুঝতে পারছি না। গোপালকে যা ভাবতাম সেটা কি ভুল ভাবতাম? অবশ্যই এই গোপাল মূর্খ নয়। মহারাজ, ঘর এখন অন্ধকার, এবার একটা প্রদীপ জ্বালানো হোক। প্রহরী, আরে প্রদীপ জ্বালো। এই যে মহারাজ, প্রদীপ জ্বালিয়ে দিলাম। ঘরের কোন দিক থেকে আলো আসছে মহারাজ? ঘরের সব দিক থেকে আলো সমানভাবে পড়ছে। ঠিক তেমনি ঈশ্বরের দৃষ্টি সমানভাবে পড়ে। সাধু সাধু, কি সুন্দরভাবে প্রমাণ সহ গোপাল বুঝিয়ে দিল মহারাজ। এসব মন্ত্রী মশাইয়ের জবাব, আমি তো নিমিত্ত মাত্র। আবার বিনয়। মন্ত্রীর যে কতটুকু ক্ষমতা সে তো আমার জানা আছে। এবার তৃতীয় প্রশ্নের উত্তর। তৃতীয় প্রশ্নের উত্তর দেওয়ার আগে মন্ত্রী মশাইকে এখানে আসতে বলতে হবে মহারাজ। প্রহরী, মন্ত্রীকে ডেকে আনো। যে আজ্ঞে মহারাজ। কি গো, তুমি এত ছটফট করছো কেন? কি জানি গোপাল কি করছে সেখানে, কিছুই বুঝতে পারছি না। যা হবে ভালোর জন্যই হবে, তুমি চিন্তা করো না। আমার চাকরিটা থাকলেই হয়। মন্ত্রী মশাই বাড়িতে আছেন? মন্ত্রী মশাই, মহারাজের জরুরি তলব আছে। আচ্ছা প্রহরী, তুমি কি বলতে পারো চাকরিটা আমার আছে না গেছে? ওহো, তুমি বড় ভুল ভাল কথা বলো। আগে দেখোই না মহারাজ কেন ডাকছেন। ঠিক আছে, যাচ্ছি। কি খবর নিয়ে আসবো জানি না। চলো প্রহরী। কি জানি এই আমার শেষ রাজসভায় যাওয়া কিনা। এমনি ঠাকুরের নাম করো। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় জয় ঠাকুর, জয় জয় ঠাকুর। তা মন্ত্রী এখানে এসে কি করবে? এইবারের ঘটনাটা তো মন্ত্রীকে নিয়েই হবে মহারাজ। সঠিক সময়ে মন্ত্রী মশাই এসে শেষ প্রশ্নের উত্তরটা দিয়ে দেবেন। ওই তো মন্ত্রী এসে গেছে। এ বাবা, একই দেখি সিংহাসনে গোপাল বসে আর গোপালের পায়ের কাছে মহারাজ। তার মানে আজ আমার গর্দানে যাবে, চাকরিও হয়ে যাবে।
হায় হায় হায়, বউয়ের বুদ্ধিতে কেন গেলাম? গোপাল যে একটা ভাঁড় সেটা তো আমি জানতাম। আমার মাথা ঘুরছে, পা পা টলমল করছে, জিভটা কেমন শুকিয়ে আসছে। আমি আমি তোমার চোখে অন্ধকার দেখছি। আসুন মন্ত্রী মশাই। হ্যাঁ, কোথায় আসবো? তুমি তো আমাকে মাঠে বসিয়ে দিলে। আমার মাথা ঘুরছে, পা টলমল করছে। কি করলে গোপাল? তুমি আমার এভাবে বদলা নিলে? হায় 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 হায়। এ কি মন্ত্রী মশাই যে মেঝেতেই বসে পড়লেন। এটাই হলো মহারাজের তৃতীয় প্রশ্ন। তিনি কি করতে পারেন? ঘাবড়াবেন না মন্ত্রী মশাই, আপনার কোনো দোষ নেই। আসলে এটাই বোঝাতে চেয়েছি ঈশ্বর কি না করতে পারেন। মহারাজকে মাটিতে, আর গোপাল যে মহারাজের সভার বেতনভুক কর্মচারী, সে মহারাজের সিংহাসনে, আর দেশের মন্ত্রী মাটিতে গড়াগড়ি খাচ্ছেন। আশা করি প্রমাণ করতে পেরেছি তিনটে প্রশ্নের উত্তর সঠিকভাবে দিয়ে। অসাধারণ গোপাল, তুমি অসাধারণ। তোমার জন্যই মন্ত্রীর চাকরিটা বাঁচল। মন্ত্রী, এবার থেকে গোপালের সঙ্গে সদ্ভাব রেখে চলবে, এটাই আমার এবং রানীমার ইচ্ছে। আজ আমি গোপালের জয়ধ্বনি দেব। জয় গোপালের জয়, জয় গোপালের জয়। সাধু সাধু। কে 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 এই কে কে ওখানে কে ওখানে কে 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 মহারাজ, এত রাতে কিসের চিৎকার? ওখানে কে 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 এই কে কে ওখানে কে ওখানে কে 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 এই কে কে ওখানে কে ওখানে কে 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 প্রহরী, ও প্রহরী। মহারাজ মহারাজ, দুটো চোর রাজপুরীতে ঢুকেছিল। তাদের গ্রেফতার করা হয়েছে? না মহারাজ, আমরা তাদের গ্রেফতার করতে পারিনি, তারা পালিয়ে গেছে। এই নিয়ে তিনবার চুরি হলো। রাজপুরীতে চুরি? রাজপুরী যদি সুরক্ষিত না থাকে তাহলে প্রজাদের অবস্থা কি হবে? না, কাল রাজসভায় এই বিষয়ে আলোচনা করব। রাত থেকে আমার ঘুম উড়ে গেছে। আমার এই রাজপ্রাসাদ সুরক্ষিত নয়, তাহলে আমার রাজ্যের প্রজাদের অবস্থা কিরকম? খুব সহজেই তা অনুমান করা যাচ্ছে। না না সেনাপতি, আরো পাহারা জোরদার করো। এই নিয়ে তিনবার চুরি হলো। মন্ত্রী, এ বিষয়ে তোমার কিছু বলার আছে? আমি কি বলবো? আমার তো ভয়ে হাত পা পেটের মধ্যে সেদিয়ে যাচ্ছে মহারাজ। সেধিয়ে গেলে তো হবে না মন্ত্রী মশাই, হাত পা গুলোকে পেট থেকে বার করতে হবে তো। গোপাল, সব সময় কিন্তু রসিকতা ভালো নয়। মন্ত্রী, তুমি গোপালকে ধমকাচ্ছ কেন? আমার রাজ্যের মন্ত্রী যদি হাল ছেড়ে বসে থাকে তাহলে রাজ্যের অবস্থা কিরকম হয় সেটা তো বোঝাই যাচ্ছে। মন্ত্রী, তোমাকে 3 দিন সময় দিলাম। এই চুরি কে বা কারা করছে সব তদন্ত করে বার করো। আমার কিন্তু 3 দিন সময় তোমাকে দেওয়া রইল। 3 দিনের চুরি কিনারা করতে হবে। কি করে করব? আমার কি দশা? রাজ্যের মন্ত্রী আমায় জিজ্ঞাসা করছে চুরির কিনারা কিভাবে করব। আমি কিচ্ছু জানি না। তুমি মন্ত্রী, তুমি হিসেব করে বার করে তদন্ত করবে। 3 দিন মানে কিন্তু ঠিক 3 দিন। বেচারি মন্ত্রী পরে যে ফাঁপরে। ঠিক আছে মহারাজ, আমি রাতের পাহারা আরো দ্বিগুণ করছি। প্রত্যেক পাড়ায় পাড়ায় 2 জন করে প্রহরী নিযুক্ত করা হবে। আমি কিছুই জানি না। আমি শুধু এটুকু জানি রাজ্যের মানুষ বিপদে আছে, আর এ রাজপ্রাসাদ যদি সুরক্ষিত না থাকে তাহলে রাজ্যবাসী কিরকম ভাবে সুরক্ষিত থাকবে? মন্ত্রী, 3 দিন কিন্তু। আজকে সভা এখানেই মুলতবি। রানীমার সাথে জড়োয়া আর সীতাহার চুরি গেছে। বিষয়টা বুঝতে পারছো? রানীমার কাছে তুমি কতটা অসম্মানিত। আমি একটা কথা নিবেদন করতে পারি মহারাজ? বলো গোপাল। আমার মনে হয় চোর আমাদের রাজ্যেরই কেউ। তুমি কি আজকাল জ্যোতিষগিরি করছো না? আমি আমার একটা অনুমান দিয়েছিলাম মাত্র। তদন্ত করে দেখা তো আপনার কাজ। আপনার তো খুশি হওয়া উচিত মন্ত্রী মশাই যে আমি আপনার কাজে সাহায্য করছি। তা না করে আপনি আমাকে ধমকাচ্ছেন। গোপালের কথায় যুক্তি আছে। এ চোর নির্ঘাত আমাদের রাজ্যে কোথাও ঘাপটি মেরে বসে আছে। মন্ত্রী, খুঁজে বের করো। তোমায় 3 দিন সময় দিলাম। গোপাল, আমিও তোমার সঙ্গে একমত। এ চোর নির্ঘাত রাজ্যেই কোথাও আছে। মন্ত্রী মশাই, এই তদন্তে আমি আপনার পাশে আছি। আমার সব রকম সাহায্য আপনি পাবেন। আমার কোনো সাহায্যের দরকার নেই। আমি একাই 100। আমি আজ থেকেই লোক লাগাচ্ছি।
না, বিষয়টা কিরকম গোলমেলে লাগছে। সেনাপতি সাহায্য করতে চাইছে, অথচ মন্ত্রীমশাই সাহায্য নেবেন না। তুমি কি করে কি করবে সেটা তোমার ব্যাপার, কার সাহায্য নেবে কার নেবে না সেটাও তোমার ব্যাপার। আমার 3 দিন সময় দেওয়া আছে, ব্যাস, আমার কথা শেষ, আর আজকের মতো সভাও শেষ। কি বুঝছো বিজ্ঞানী? চুরি বিষয় কথা বলছো তো? তাছাড়া আর কি বিষয় এখন কথা বলবো তোমার সঙ্গে বিজ্ঞানী? রাজসভার আলোচনার পর তোমার কি মনে হচ্ছে? বলি আমার মনের কথা গোপাল, মন্ত্রীমশাই রাগছে কেন? পূর্বে কি কপাল? কপাল পুড়বে কিনা জানি না, তবে মন্ত্রীমশাইয়ের ব্যবহার খুব গোলমেলে লাগছে। বিশেষ করে সেনাপতির কথাতে মন্ত্রীর প্রতিক্রিয়া আমার কাছে ভীষণ সন্দেহজনক। হ্যাঁ, একদম 100% সত্যি কথা বলেছ। আমার কথারও তো তাই অর্থ। কি বললো গোপাল? বলেছি যথার্থ। তুমিও যথার্থ বলেছো, কিন্তু কোনো প্রমাণ নেই। প্রমাণ আমাদের বার করতে হবে। আমি এখন আরেকবার মহারাজের কাছে যাব, একান্তে কিছু কথা আছে। কি বলবে মহারাজকে গোপাল? আমাদের আশঙ্কার কথা, আমাদের সন্দেহের কথা। রানীমার গহনায় যারা হাত দেয় তারা আমার কাছ থেকে মুক্তি পাবে না। শুধু রানীমা নয়, রাজ্যের কারো ঘর থেকে কিছু চুরি গেলে সেটা কিন্তু আমি ভালোভাবে নেব না। হ্যাঁ, চলি বিজ্ঞানী, আসি সভাকবি। কি কথা হলো জানিও। থাকবো অপেক্ষায় আমিও। মহারাজ, গোপাল দাদা আপনার সঙ্গে দেখা করতে এসেছে। আসতে বলো। রাজপ্রাসাদ থেকে চুরি কে করলো এটা তো আমাকে জানতেই হবে। মহারাজ, আপনার সঙ্গে কিছু কথা আছে, সেটা সকলের সামনে সভায় বলতে পারিনি। বলো বলো। আমার পুরো বিষয়টা খুব গোলমেলে লাগছে মহারাজ, বিশেষ করে ওই মন্ত্রী মশাইয়ের কথাবার্তা। এটা আমারও লেগেছে গোপাল, কিন্তু ওই আমার হাতে কোনো প্রমাণ নেই। তাই তো আমি মন্ত্রীকে 3 দিনের সময় দিয়েছি। এই 3 দিন পর মন্ত্রী কি করে এটা তো আগে আমাকে দেখতে হবে। আমি মন্ত্রীর পেছনে লোক লাগাবো মহারাজ। বেশ, কিন্তু যা করবে খুব সাবধানের সঙ্গে করবে গোপাল। মন্ত্রীর ঘটে বুদ্ধি যাই থাকুক, কূট বুদ্ধি কিন্তু মন্ত্রীর ভীষণ ভালো। মহারাজ, রানীমার গহনা কিংবা আমার রাজ্যের কারো ঘরে চুরি আমি একদম সহ্য করব না। সেনাপতির মতো কাজ করুক, আমি আমার মতো করে চোর খোঁজার দায়িত্বটা আপনার থেকে নিয়ে নিলাম মহারাজ। এরপর যা কথা হবে আপনার সঙ্গে আমার একান্ত গোপনে। ঠিক আছে গোপাল, তোমার আমার এই কথাবার্তা, এই আলাপচারিতা কিন্তু গোপন থাকবে। আমি এখন আসি মহারাজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসো এসো। এই দেখো সোনার হার। হ্যাঁ, এই হার তোমার কাছে কি করে এলো? বাবা, এটা আমি এনেছি। তুমি কি করে পেলে বাবা জীবন? এটা রানীমার গলার হার। আজ যখন পশ্চিমের জঙ্গলের পথ দিয়ে আমি আপনার বাড়ি আসছি, তখন দেখলাম। এসো না, কারা আসছে দেখো। মোনা, ওরা তো মনে হচ্ছে ডাকাত। তুমি এই পথে কেন এলে মোনা? শোনা, এই জঙ্গলের রাস্তাটা দিয়ে আসলে আমার শ্বশুর বাড়িটা কাছে হয়। এখন তো ডাকাতের ভয়। লুকিয়ে পড়ি চলো ওই ঝোপটার মধ্যে। একটু হলে ধরা পড়ে যাচ্ছিলাম আজকে। মহারাজের প্রহরী ধরে ফেলেছিল তা। কি হাঁক ডাক! খুব ভয় পেয়ে গিয়েছিলাম। সারা সকাল বাড়িতে খাপটি মেরে বসেছিলাম, আর সূর্য ডুবতেই বেরিয়ে পড়লাম। দাও গয়নাগুলো দাও, এখানে সব জমা রেখে দিই। শোনা, মহারাজের প্রাসাদ থেকে গয়না চুরি। তাই তো দেখছি। এখন আমরা কি করব? অপেক্ষা করব, দেখো ওরা কোথায় যায়। এবার সবাই যে যার জায়গায় চলে যাও, আমাদের সব গহনা এখানে থাকবে, তারপরে ভাগ হবে। আজ কাজে যেতে হবে না, পাহারা থাকবে। আমি সর্দারের সাথে কথা বলে নেব। 3-4 দিন কোনো কাজ নয়, ঠিক আছে তো? ঠিক আছে, তাহলে আজ রাতে একটু ঘুমানো যাবে।
হ্যাঁ, কতদিন ভালোভাবে ঘুমায়নি। যাও, তোমরা রাজ্যে ফিরে যাও। আমি তোমাদের সঙ্গে পরে দেখা করে নেব। জয় সিদ্ধঘাটির জয়। জয় সিদ্ধঘাটির জয়। চলো দেখি ওখানে কি গয়না আছে। কি করবে? নিয়ে মহারাজকে ফেরত দেব। মহারাজ খুব খুশি হবেন। আর চোরগুলোকে ধরতে হবে না? ওটা আমার শ্বশুর মশাই ধরবে। চলো, ওরা এখন আর এদিক পানে আসবে না। চলো চলো। তারপর ওই গুহার মধ্যে গিয়ে চুরি করা বস্তাটা নিয়ে এলাম টুকুস করে। সাবাস বাবা জীবন, এতদিনে তুমি পরিচয় দিলে তুমি আমার উপযুক্ত জামাই। কি যে ভালো লাগছে কি বলবো। এবার কি করবে ভাবছো? কান পেয়ে গেছি, এবার মাথাটা দরকার। সর্দারটা কে? সর্দারটা কে এটাই জানতে হবে। আচ্ছা বাবা জীবন, কাল তোমাতে আমাতে জায়গাটা যদি একটু ঘুরে আসি, কি যাবে তো? নিশ্চয়ই যাবো বাবা। শোনো গিন্নি, বাবা জীবন আর যা যা খেতে চাইবে তুমি তাই তাই দেবে। আমি এখন মহারাজের সঙ্গে দেখা করতে যাব আর রানীমার গয়না ফেরত দিয়ে আসবো। আমার কি ভাগ্য। শুনুন বাবা, আমি আপনার নাম করে একটা সেই ওজনের ইলিশ নিয়ে এসেছি। দামটা দিয়ে দেবেন কেমন? ঠিক আছে ঠিক আছে, আজ তোমার 7 গুণ মাপ। আমার শ্বশুর মশাই না শ্বশুর মশাই কি ভালো। আজ শুধু ইলিশের উপর থাকবো। ইলিশ ভাপা, ইলিশ ভাজা, শ্বশুর বাড়ি ভারী মজা। শুকনো ভাতে গরম তেল জমে যাবে খাবার খেল। গোপাল এত রাতে? হয়তো কোনো বিশেষ প্রয়োজনে গোপাল আপনার কাছে এসেছে। বেশ, গোপালকে আসতে বল। গোপাল কি তাহলে চুরির কোনো হদিশ করতে পারলো? মহারাজ, খুব প্রয়োজনে আপনার কাছে এসেছি, একান্তে কথা বলবো। তোরই দরজা বন্ধ করে তুমি বাইরে যাও। যথাজ্ঞা মহারাজ। বলো বলো, কি প্রয়োজন আগে বলো তো। এই গরমে তুমি চাদর গায়ে দিয়ে কেন এসেছো? যাতে চুরি যাওয়া গয়নার বস্তাটা কেউ দেখতে না পায়। মানে? আগে আগে সব ঠিক আছে কিনা দেখে নিন, তারপর বলছি। আমি দেখে নাও, দেখে নাও সব ঠিক আছে কিনা। তুমি তো অসাধ্য সাধন করলে গোপাল। এটাতে আমার কৃতিত্ব কণামাত্র নেই মহারাজ, যা করেছে আমার জামাই করেছে। তোমার জামাই? সর্দার, আজকাল পরশু কোনো কাজ হবে না। হ্যাঁ, এখন একটু সমস্যা আছে। মহারাজ আমাকে 3 দিন সময় দিয়েছেন। এর মধ্যে চোর আর চুরি দুটোকেই বার করতে হবে। উপায় কি সর্দার? আমি মহারাজের মন্ত্রিত্ব ছেড়ে দেব। এখনো তো 2 দিন হাতে আছে। মহারাজের রাজকোষ থেকে চুরি করে আমরা পগার পার হয়ে যাব। আমরা আর এখানে থাকবো না। না, আমাদের ঠিকানা বদল হবে, কিন্তু পেশা বদল হবে না। আমরা কবে কাজে নামবো? কাল রাতে। এখন যে যার জায়গায় চলে যাও চুপি চুপি। পাহারা বেড়েছে। আমাদের ডেরার খবর যেন কেউ না পায়। আমাদের ডেরার খবর কেউ পায়নি তো? না, ওই জঙ্গলে কেউ আসে না। মাঝে মধ্যে 2-1জন লোক যাতায়াত করে বলে, কিন্তু মোটামুটি নির্জনই থাকে। এমন জায়গায় গহনাগুলো রাখা আছে, কারো ক্ষমতা নেই ওখান থেকে গহনা পার করবে। কাল সকালে একবার ওখানে যাব। সাবধান সাবধান। এবার তাড়াতাড়ি সরে পড়ি। ওহ, আর কত দূর বাবা জীবন? এসে গেছে। ওই যে বাবা। তোমরা কোথায় লুকিয়েছিলে বলো তো? এই ঝোপে। তাহলে চল ওখানে গিয়ে লুকিয়ে পড়ি। আমার অভিজ্ঞতা বলছে ওরা আসবে। হ্যাঁ, ওরা গয়নাটা আছে কিনা দেখতে আসবেই আসবে। বাবা, ওই যে ওরা আসছে। চলো লুকিয়ে পড়ি। আমাদের সর্দার মানে মন্ত্রী মশাইয়ের আদেশ, কাল রাতে আবার আমরা আমাদের কাজ শুরু করব। এটা তো ভগবানের গলা। ভগবান কি বললো? আমাদের ডাকাত সর্দার, মানে ডাকাতের সর্দার আমাদের মন্ত্রী মশাই। চলো গুহার মধ্যে ঢুকে রাজবাড়ির গহনাগুলো দেখি। কি এই গহনার বস্তা কোথায়? কি কাণ্ড! কে করলো চোরের উপর বাটপারি? এটা তো বটার গলা। চোরের উপর বাটপারি করেছে আমার জামাই।
বুঝলে বাবা জীবন, এখানে বটা ঘটা আছে, মানে মন্ত্রী মশাইও এই ডাকাতির মধ্যে আছে। এবার আমাদের প্রমাণ চাই। চলো বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে আলোচনা করে বুদ্ধি পার করতে হবে। চলো চলো চলো। তাহলে আমাদের কি করা উচিত? সরকারের কাছে গিয়ে সব কিছু বলতে হবে। এই জায়গাটা খোঁজ পেল কে আমাদের পাকা ধানে মই দিল? এখানে আলোচনা করে লাভ নেই, চলো আমরা রাজ্যে ফিরি, জানতে চেষ্টা করি গয়নার বস্তা কার কাছে আছে। আমরা একটু ঘুর পথে কৃষ্ণনগর যাব, বুঝলে? ওই পথ দিয়ে যাওয়া ঠিক হবে না। তাই ভালো, চলুন যাওয়া যাক। গোপাল যে কি খবর আনবে কে জানে। গোপালের জন্য খুব চিন্তা হচ্ছে। পথে কোনো গোলমাল হয়নি তো? মহারাজ, গোপাল ভাঁড় আর জামাই আপনার সাক্ষাৎ প্রার্থী। ও এসেছি, আরে পাঠিয়ে দাও পাঠিয়ে দাও। যথা আজ্ঞা মহারাজ। ওহ, ভগবান মুখ তুলে চেয়েছেন। সব কিছুর জন্য দায়ী ভগবান। মানে আমাদের মন্ত্রী আর ভগবান, সাথে ওই বটা ঘটা, এরাই হলো ডাকাত দল। মহারাজ, একটা পরিকল্পনা আছে। কাল সকালে রাজসভায় আপনি খবরটি দেবেন। কি খবর? খবর দেবেন যে রানীমার সমস্ত গহনা পাওয়া গেছে, চোর হলো গোপাল। চোরকে এখন আমি কারাগারে বন্দি করে রেখেছি। অসাধারণ বাবা, কি বুদ্ধি আপনার। আমি যাব জেলে, আর বাবা জীবন তুমি আমার বানর সেনাদের নিয়ে মন্ত্রী মশাইয়ের পিছনে ঘুরে প্রমাণ করবে যে ডাকাতিটা ওরাই করেছে। আপনি যা বলবেন বাবা, আমি তাই করব। তুমি ফিরে যাও বাবা জীবন, আমি এখন রাজ অতিথি, কারাগারে গিয়ে ভালো মন্দ খাবো। গোপালের পেঁচে মহারাজ বাঁচি। কি বলছো ভগবান? গয়নার বস্তা ওখানে নেই? কি হবে এবার? এবার আমাকে একটু ভাবতে দাও। ম্যাচ তো এখনো বাকি আছে। বাবা জীবন, আজ রাতে আমাদের বাড়িতে মন্ত্রী মশাই বটা ঘটাকে পাঠাবে। আমার অভিজ্ঞতা বলছে। আমিও অভিনয় করব বাবা, যাতে ওদের কাছে আগে খবর যায় আপনি গহনা চুরির দায়ে ধরা পড়েছেন। এটাই কি বলছিলেন? তুমি হলে গোপালের উপযুক্ত জামাই। শুনো, আমার গোপালকে সন্দেহ হচ্ছে। আজ রাজসভায় আসেননি। কেন আসেননি? ও কি কোথাও গিয়েছিল? বটা ঘটা, আজ একবার গোপালের ঘরে উঁকি দিত। ঠিক বলেছেন, ওখান থেকে কিছু নিশ্চয়ই পাওয়া যাবে। গোপালের বাড়িতে আলো জ্বলছে, তার মানে ওরা জেগে আছে। চল আড়ি পাতি, কি কথা হচ্ছে শুনি। আসছে মাথা মোটা গুলো। এবার কি হবে? এই গহনা চুরির দায়ে মহারাজ তোর বাবাকে কারাগারে দিল। হায় হায়, এবার কি হবে? বাবা জীবন, গহনাগুলো কোথায় আছে? গয়নাগুলো তো মহারাজ বাবার কাছে পাইনি, কিন্তু আমার বিশ্বাস গয়নাগুলো বাবার কাছেই আছে। কোথাও লুকিয়ে রেখেছেন। কোথায় লুকিয়ে রেখেছে মনা? তুমি কিছু জানো? না সোনা, ওটা বাবাই জানে। শুনলো, এবার কি বমি করবে মন্ত্রী মশাইয়ের কাছে। চলুন মা, এবার আমরা শুয়ে পড়ি, কাল সকালে অনেক কাজ। শুনলি তো, চল মন্ত্রী মশাইকে বলে আসি। চল। মহারাজ, শেষ পর্যন্ত আপনার এত আপন, এত কাছের গোপাল কিনা গয়না চোর, আমি তো ভাবতেই পারছি না। ব্যাপারটা তো অভাবনীয়। গয়নার হদিশ পেয়েছেন মহারাজ? কিন্তু কিছুতেই বললো না কোথায় গয়না রেখেছে। আমি জানি কি করে কথা আদায় করতে হয়। চাবুক মেরে কথা আদায় করব। না না, তোমাদের কাউকে কিচ্ছু করতে হবে না মহারাজ। ওটা আপনি আমার হাতে ছেড়ে দিন। আমি দরকার পড়লে কারাগারে গিয়ে গোপালের সাথে কথা বলবো। আমি ভাবতেই পারছি না যে গোপাল ওই জায়গায় গিয়ে গহনার বস্তাটা আনলো কি করে। কবে গেল, কখন গেল, কিছুই তো বুঝতে পারলাম না। বিষয়টা খুব গোলমেল লাগছে, ঠিক মেলাতে পারছি না। রাজসভায় গিয়ে মহারাজকে কায়দা করে এখানে নিয়ে আয়, মামাল সমেত সবাইকে ধরা যাবে। ঠিক আছে দাদা বাবু, আমি জামা আর মহারাজকে দিয়ে চলে আসবো।
চল এবার দরজায় শিকল আটকা দিয়ে দিই, চল চল। আমি একবার গোপালের সঙ্গে দেখা করে আসি মহারাজ। কারাগারে যাবার এত তাড়া কেন বলো তো মন্ত্রী? দাঁড়াও না, একটু পরে তো যাবেই। একটু পরে করে তো দেরি হয়ে যাচ্ছে মহারাজ। গয়নাটা তো বার করতে হবে। হবে তো, নিশ্চয়ই হবে। মহারাজ, একজন রাজসভার বাইরে আপনার সঙ্গে দেখা করতে চায়, বলছে খুব জরুরি। কি আস্পর্ধা, মহারাজকে ডাকছে? চলো তো দেখি সে কোনজন। মন্ত্রী, তুমি বড্ড বেশি উত্তেজিত আজ। উত্তেজনা প্রশমন করো। তুমি এখন রাজসভায় রাজার মতো বসে থাকো, আর আমি ঘুরে আসছি। আমার অবর্তমানে তো তুমি রাজসভা পরিচালনা করবে। সকাল থেকে কি যে হচ্ছে কে জানে, বিস্তর গোলমেলে সব ব্যাপার স্যাপার। মহারাজ, সব চোরকে এক জায়গায় আটকে রেখেছি, ওই বটা ঘটার বাড়ি। আপনি পেয়াদা নিয়ে আসুন, দাদা বাবু ওখানেই আছে। ঠিক আছে উল্টে, তুই যা, আমি মন্ত্রী সহ সবাইকে নিয়ে আসছি। প্রহরী, গোপালকে কারাগার থেকে বার করে সোজা বটা ঘটার বাড়ি নিয়ে এসো, আর আমার ঘোড়ার গাড়ি বার করো। এক্ষুনি বার করছি মহারাজ। মহারাজের কি মাথা খারাপ হয়ে গেছে গোপালের সুখে? চলো সবাই, আমরা এখন একটা জায়গায় ঘুরতে যাব। আমি আমার ঘোড়ার গাড়িও বার করতে বলেছি। আরে চলো চলো। সভা শেষ হলে মন্ত্রীমশাই এখানে আসবেন, তখন আমরা আমাদের পরবর্তী পদক্ষেপ ঠিক করব। জানতে হবে গোপাল কোথায় গহনার বস্তাটা রেখেছে। বোকা কোথায় কর, গহনার বাক্স মহারাজের কাছে। তোমরা কি বোকা গো? আমার শ্বশুর মশাই গোপাল কি তোমাদের মতো বুদ্ধু? তবে রে, তোদের আজ কি চকবধ করবো। হ্যাঁ, বাইরে বেরোলে তো করবে। আমি না একটু দুষ্টুমি করে তোমাদের ঘরের দরজাটা টুকুস করে বন্ধ করে দিয়েছি। চলো বন্ধুরা, তোমরা এখন ঘরের মধ্যে বসে বাঘবন্দি খেলা খেলো। ওই দেখো, মহারাজ তার ঘোড়ার গাড়ি করে সবাইকে নিয়ে আসছে। মন্ত্রী, এসো এসো। আরে তুমি তো মধ্যমণি, তুমি হলে আমাদের সর্দার। আপনার বোধহয় কোথাও ভুল হচ্ছে মহারাজ। ভুল ঠিক সব গোপাল আর জামাই বুঝবে। ওই যে আমার শ্বশুর মশাই এসে গেছেন, ঘটনার জবনিকা টানুন। তার আগে মন্ত্রী মশাইকে ভালো করে পিছমোড়া করে বাঁধুন। উনি আর এখন মন্ত্রী নন, উনি ডাকাত দলের সর্দার। বলছো উল্টো পাল্টা? আমি খুব সোজা সাপটা কথা বলছি। এবার গল্পটা বলি মহারাজ। আমার বাবা জীবন আমার বাড়িতে তাড়াতাড়ি আসবে বলে জঙ্গলের পথ ধরে। ওইখানে এই ভগবান এবং বটা ঘটাকে গুহার মধ্যে গয়নার বস্তা রাখতে দেখে। ওরা চলে গেলে আমার একমাত্র বাবা জীবন সেই গুহার মধ্যে গিয়ে গহনার বস্তাটা নিয়ে সোজা আমার কাছে এসে আমার হাতে তুলে দেয়। ওরে বাবা, কি দারুণ গল্প, সবটা ছিল না কল্প। এইবার আমিও একটা টোপ দিই, মন্ত্রীমশাই কেঁপে যাবে একেবারে। মন্ত্রীমশাই, আপনার খেলা শেষ। বটা ঘটা সব স্বীকার করে নিয়েছে যে আপনি ওদের ডাকাত দলের সর্দার। আমার ভুল হয়ে গেছে মহারাজ, আমি আর করবো না, আমি আর করবো না। মন্ত্রী, তোমার শাস্তি হলো এখান থেকে নাক খত দিতে দিতে কারাগার যাবে। প্রহরী, ভগবান বটা ঘটা এদের তিনজনকে কারাগারে বন্দি কর। ওমা, নাকটা তো কপালের সাথে সমান হয়ে যাবে। নাক আর রইল না, নাক সমান হয়ে গেল কপালে। বুদ্ধিটা বড় জোরদার জামাই আর গোপালের। সাধু। সর্বনাশ হয়েছে মহারাজ, সর্বনাশ হয়েছে। আবার কি সর্বনাশ হলো? এই হিসাবে ভুল করে ফেলেছি মহারাজ। আর ভুল? তা হিসাবে কি ভুল হলো? 3 দিন আগে আমি বললাম না যে নবাব বাহাদুরের কাছে 1000 মোহর খাজনা বাকি। হ্যাঁ, তাই তো তড়িঘড়ি 1000 মোহর পাঠালাম। মহারাজ, হিসাব করে দেখলাম আমাদের খাজনা কোনো বাকি নেই। সে কি? তাহলে কি হবে? নবাব বাহাদুর তো 1000 মোহর ফেরত দেবেন না। মহারাজ, ভুল হয়েছে, ভুলকে শুধরে নিতে হবে, তাই তো? তা মন্ত্রী মশাই, এই ব্যাপারে আপনি কি মন্তব্য করবেন? 1000 মোহর তো ফেরত আসা দরকার। আমার মাথায় কিছু আসছে না মহারাজ। নবাব বাহাদুরের কাছ থেকে স্বর্ণমোহর ফেরত যাওয়া আর বাঘের গুহায় ঢুকে বাঘকে শিকার করতে যাওয়া একই মহারাজ। মহারাজ,
আমি বলি কি একটা পত্র লিখুন, তাতে আমাদের ভুল স্বীকার করে নবাব বাহাদুরের কাছে ক্ষমা প্রার্থনা করুন। আমার দৃঢ় বিশ্বাস নবাব বাহাদুর কিছু একটা বলবেন এবং সেটা শুভই হবে মহারাজ। বলছো? হ্যাঁ 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 হ্যাঁ, একটা চিঠি বল লিখে দিই। আর একটা অনুরোধ করবো গোপাল। করুন মহারাজ। আমার ইচ্ছে নবাব বাহাদুরের কাছে বার্তাবাহক তুমি হও। চিঠিটা তোমার হাত দিয়ে গেলেই আমি একটু নিশ্চিন্ত হই। 1000 মোহর তো আর কম নয়। আমার প্রজাদের স্বার্থে ওই 1000 মোহর অনেকখানি। তুমি কাল সকালে মুর্শিদাবাদ চলে যাও আর খাজাঞ্চি মশাইয়ের কাছ থেকে রাহা খরচ নিয়ে নিও। যথা আজ্ঞা মহারাজ। এরপর থেকে যাতে ভুল না হয় তার জন্য সমস্ত সভাসদদের আমি একটা আদেশ দিচ্ছি। রাজপ্রাসাদের মধ্যে যে গ্রন্থাগার আছে, অবসর সময়ে সেই গ্রন্থাগারের গ্রন্থগুলো সবাইকে পড়তে হবে, বুদ্ধির বিকাশ ঘটাতে হবে। গোপাল ফিরে আসুক, তারপর সবাই সময় করে গ্রন্থাগারের গ্রন্থের মধ্যে ডুবে যেতে হবে। গিনি, আজ তাড়াতাড়ি খেতে দাও, কাল খুব সকালে উঠে মুর্শিদাবাদ যাব, বুঝলে? কোষাধ্যক্ষ হিসেবে ভুল করেছে। নবাব বাহাদুরের কাছ থেকে 1000 মোহর ফিরিয়ে আনা খুব চাপের কাজ গিন্নি। তবুও দেখি মহারাজের পত্র আর আমার হাত যশ। আমার তোমার প্রতি অগাধ বিশ্বাস আছে গো। নবাব বাহাদুর কিছু একটা বন্দোবস্ত করবে। কি হয়েছে মহারাজ? আপনি একটু উত্তেজিত আছেন। ও বড় ভুল হয়ে গেছে রানী। কোষাধ্যক্ষ ভুল হিসেব করে 1000 মোহর নবাব বাহাদুরের কাছে পাঠিয়ে দিয়েছে বকেয়া খাজনা হিসেবে। ভুল হিসাব? হ্যাঁ রানী, কোষাধ্যক্ষ তো ভুল করে বাড়তি 1000 মোহর পাঠিয়ে দিয়েছে। এখন গোপালের হাতে একটা পত্র দিয়ে নবাব বাহাদুরকে অনুরোধ করেছি, দেখি নবাব বাহাদুর কি করেন। একটা কাজ আপনি খুব ভালো করেছেন মহারাজ, গোপালকে পাঠিয়েছেন। আমার বিশ্বাস গোপাল কিছু একটা বন্দোবস্ত ঠিক করে আসবে, দেখবেন। আমারও বিশ্বাস আছে, কিন্তু ঠিক নিশ্চিন্ত হতে পারছি না। মানে কোষাগারের অবস্থা তো সঙ্গীন, দেখি ঈশ্বর কি করেন। বলো কি গোপাল, এত বড় ভুল তোমাদের কোষাধ্যক্ষ করলো কি করে? আগে ভুল কি আর কেউ ইচ্ছে করে করে নবাব বাহাদুর? ভুল হয়ে যায়, কি আর করা যাবে? ভুল মানুষ মাত্রই হয়, আর যারা কাজ করে তাদেরই তো ভুল হয়। ঠিকই বলেছো গোপাল। মহারাজকে গিয়ে বলো যে 1000 মোহর পরবর্তী খাজনার সঙ্গে হিসেব মিলিয়ে দেওয়া হবে, কেমন? নবাব বাহাদুর, একটা মিনতি করছি আপনার কাছে। রাজকোষাগার খুব সঙ্গীন অবস্থার মধ্যে আছে, তাই যদি... বুঝেছি, ঠিক আছে, তুমি নিশ্চিন্ত থাকো। উজির, গোপালকে কাল কৃষ্ণনগর ফেরার সময় হাতে 1000 মোহর দেওয়ার ব্যবস্থা করে দিও। আর একটা কথা, পুনরায় ভুল হলে আমি কিন্তু সুদে আসলে উসুল করে নেবো। এই কথাটা কৃষ্ণচন্দ্রকে বলে দিও গোপাল। নবাব বাহাদুরের জয় হোক। মহারাজ চিন্তা করবেন না, গোপাল যখন গেছে তখন ভালো খবরই আসবে। যদি উল্টোটা হয় কি ভালোভাবে বেইজ্জতি না হবে গোপাল। ওই তো গোপাল আসছে। আসছে আসছে, গোপালের হাসি মুখ, তার মানে ভালো খবর আছে। কি গোপাল, কি হলো? কি আর হবে মহারাজ, যা লেখা ছিল তাই হয়েছে। নবাব বাহাদুর 1000 মোহর ফেরত দিয়েছেন। একটা চিঠি আপনার, তাতেই তো সব হয়ে গেল।
তবে নবাব বাহাদুর একটা আদেশ করেছেন, কিন্তু আবার যদি ভুল হয় তবে উনি সুদে আসলে সব নিয়ে নেবেন। গোপাল, তোমার কাছে আমার ঋণের শেষ নেই। আগে রাজকর্তব্য করেছি মহারাজ। তোমার এই কাজে আমি খুশি হয়ে 100 মোহর দিলাম। ধন্যবাদ মহারাজ। কই গোপাল, কেউ তো এলো না, শুধু তুমি আর আমি। বিজ্ঞানী, তুমি হলে জ্ঞানের সাগর আর আমি হলাম অজ্ঞান ব্যক্তি। তুমি আরো জ্ঞানার্জন করতে চাও আর আমি আমার অজ্ঞানতা ভাঙতে চাই, তাই এসেছি। এত বড় গ্রন্থাগার, কত বই আছে, কত বিষয় আছে। জীবন তো একটাই বিজ্ঞানী। তুমি ঠিক বলেছো গোপাল, এই একটা জীবনেই আমাদের সব কিছু করতে হবে। চলো চলো ঘুরে দেখি কি কি বই আছে। চলো চলো। বিজ্ঞানী, এখানে তোমার বিষয়ের বই, বিজ্ঞান বিষয়ক পুস্তক লেখা আছে। আমি এখানে কিছুক্ষণ সময় কাটাই, তুমি চারিদিকটা দেখো আর কি কি বিষয়ের বই আছে, কেমন? কি গো মন্ত্রী, গোপাল আর বিজ্ঞানী গ্রন্থাগারে গেল, তুমি গেলে না? মহারাজ, পুঁথিগত বিদ্যে দিয়ে কি রাজকার্য চলে? রাজকার্য চলে ব্যবহারিক বিদ্যা। আমার পুঁথিগত জ্ঞানের প্রয়োজন নেই মহারাজ। আচ্ছা ঠিক আছে, তবে যদি ভুল করো কোনোদিন তাহলে কিন্তু শাস্তি পাবে, এটা আমি বলে দিলাম। এইখানে বিভিন্ন বিষয়ের উপর বই আছে। আরে আরে, এটা কি বই? লেখা আছে নিজের দায়িত্বে পড়ুন, মানে দেখি তো। গোপাল, ও গোপাল, কোথায় গেলে গোপাল? বিজ্ঞানী, আমি তো তোমার উল্টো দিকেই দাঁড়িয়ে আছি, তুমি আমাকে দেখতে পাচ্ছ না? কই কই না তো, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। তাহলে আমি কি চিরকালের জন্য অদৃশ্য হয়ে গেলাম নাকি? তবে তো বড় বিপত্তি ঘটলো গো গোপাল, কি হবে? বইয়ের নাম নিজের দায়িত্বে পড়ুন। নিজের দায়িত্ব নিয়ে যখন বইটা খুলেছি, আবার নিজ দায়িত্বেই আমার অদৃশ্য থেকে দৃশ্যমান হতে হবে। এই তো তোমাকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, বইটার কারিগরি বুঝে গেছি। খুললেই অদৃশ্য, বন্ধ করলে দৃশ্যমান। আচ্ছা, দুজনে মিলে যদি বইটা খুলি? তাহলে দুজনে মিলেই অদৃশ্য হব। তুমি চলে এসো বিজ্ঞানী, দেখি পরীক্ষা করে দুজন একসাথে অদৃশ্য হই কিনা। আবার বইয়ের কি লেখা আছে দেখো। বইয়ের জাদু কোনো খারাপ কাজে ব্যবহার হবে না, মানব হিতে ব্যবহার না করলেই ক্ষতি, তাই সব নিজ দায়িত্বে। তাই নাকি? এই দেখো, এই বই খুললাম, আমরা কি অদৃশ্য হলাম? হলাম, কারণ আমি তোমাকে দেখতে পাচ্ছি আর আমিও তোমাকে দেখতে পাচ্ছি। এতে করে কিচ্ছু প্রমাণ হয় না, বাইরে গিয়ে করতে হবে, বুঝলে? তাহলে চলো চলো। বিজ্ঞানী, আমরা দুজনে বইটা খুলে অদৃশ্য হয়ে ভোলার দোকানে যাই। ভোলা যদি আমাদের দুজনকেই দেখতে পায় তাহলে বুঝবো দুজনকে নিয়ে এই জাদু হবে না। ঠিক, চলো তাহলে একসাথে অদৃশ্য হই। মনে হচ্ছে অদৃশ্য হয়েছি, তাহলেও আমরা যাই, চলো ভোলার কাছে দাঁড়াই। ভোলা যদি দেখতে না পায় তাহলে বুঝবো আমরা অদৃশ্য। মানে একজন তৃতীয় ব্যক্তির সাহায্য আমাদের নিতে হবে। আরে একটু জল মেশালে মনে হয় ঠিক হবে। আরো আরো ওই 2 ঘটি জল মেশাই। দেখছো বিজ্ঞানী, দুধে জল মেশাচ্ছে। আমরা তো ভোলার সামনেই দাঁড়িয়ে আছি, ভোলা দেখতে পাচ্ছি না। ভোলা ভাই, আমাকে 10টা রসগোল্লা দাও। এই নাও 5 মোহর। 5 মোহরে ওই 5টা রসগোল্লা হবে। হ্যাঁ, দাম কবে থেকে বাড়ালে ভোলা ভাই? আজ থেকে, এই মুহূর্ত থেকে। এ তো সহ্য করা যায় না, দুধে জল মেশাচ্ছে।
কৃষ্ণনগরে থেকে কোনো খারাপ কাজ করা যাবে না। দাঁড়াও, তোমার হচ্ছে। কারা যেন ওই ফিস ফিস করে কথা বলছে। না না না, কাউকে তো দেখছি না। দুধে জল মিশিয়ে গ্রামবাসীর থেকে বেশি জল নেওয়া তোমার বার করছি। হ্যাঁ, এটা ওই গোপাল দাদার গলা। আমিও দেখেছি তুমি দুধে জল মেশাচ্ছ। দেখি রে বাবা, ভুতুড়ে কাণ্ড কারখানা। ভয় পেও না তুমি, তুমি দাঁড়াও, রসগোল্লা নিয়ে যাও। বিজ্ঞানী, তুমি ভাঁড় বার করো, আমি রসগোল্লা তুলছি। ঠিক আছে গোপাল। মন্ত্রী মশাই, আপনি কিছু বলুন। তখন থেকে তো আপনি ওই মৌনব্রত অবলম্বন করে আছেন, আর একলা একলা ওই কলা খাচ্ছেন। আমি মৌনব্রত যখন অবলম্বন করব তখন আমি কিছু চিন্তা করছি। এটা তো বুঝতে হবে রাজবৈদ্য, সকল চিন্তাশীল ব্যক্তি মৌনতা অবলম্বন করেই থাকে। তাদের চিন্তার পথ পরিষ্কার হয়, দৃষ্টিভঙ্গি স্বচ্ছ হয়। তা মন্ত্রীমশাই, আপনার দৃষ্টিভঙ্গি স্বচ্ছ হয়েছে? আপনি কিছু দেখতে পাচ্ছেন? গোপাল আর বিজ্ঞানী এই দিকেই আসছে। কিছু একটা করে গোপালের পায়ে লাগাতে পারি তো আনন্দ পায়। গোপাল পায়ে চোট পেলে অন্তত 3 থেকে 4 দিন রাজসভাতে আসতে পারবে না। কোনো গুরুতর বিষয়ে কথা বলতে পারবে না। মহারাজকে যুক্তির জালে আমার বশে করে নিতে পারবে। আর একটা একটা কলা খাওয়ার পর এই কলার খোসা মাথায় একটা বুদ্ধি দিয়েছে। বিজ্ঞানী, চলো আমরা অদৃশ্য হই। মন্ত্রীমশাই কি আমাদের দেখেছে? মন্ত্রীমশাই হলেন শকুন, ওই চোখে পলক পড়ে না, ও ঠিক দেখেছে। আর নিশ্চয়ই ওই দুষ্টু দুষ্টু মাথায় কিছু দুষ্টু দুষ্টু চিন্তা করছেন আমাদের বিপদে ফেলার। হ্যাঁ, আমাদের বিপদে ফেলার আগে ওনাকে একটু ঘাবড়ে দিই। হ্যাঁ, তাই খুব ভালো প্রস্তাব। এসো বিজ্ঞানী, আমি বই খুলছি। গোপাল আর বিজ্ঞানী কোথায় অদৃশ্য হয়ে গেল? আরে এই মাত্র তো দেখলাম এখানে ছিল। আমিও তো দেখলাম, আমাদের দিকেই তো আসছিল। তবে গোপালের হাতে একটা বই ছিল। আমাদের দেখে ভয়ে পালিয়েছে। কলার খোসাটার সদ্ব্যবহার করা গেল না। গোপাল কলার খোসায় আচার খেলো না। আচ্ছা, আমাকে আচার খাওয়ানোর ধান্দায় ছিলেন মন্ত্রী মশাই। হ্যাঁ, ঠিক আছে, আমার ওষুধটা এবার দেখুন আপনারা দুজন। গোপাল, মানব হিতের কথাটা মাথায় রেখো। বিজ্ঞানী, মন্ত্রী মশাই আমাকে কষ্ট দেওয়ার জন্য কলার খোসা ফেলবেন বলে ভাবছেন, এটা কোনো হিতের কাজ? ঠিক ঠিক ঠিক। কেউ জানো আমার কাছে এলো? কে এলো মন্ত্রীমশাই? কাউকে তো দেখছি না। এখন সন্ধে হয়। এই সন্ধেবেলায় তেনাদের আগমন হয়। ও মন্ত্রীমশাই, আমার ঘরে যেন কার নিঃশ্বাস পড়ছে। বাহ, এটাই তো সহজ পদ্ধতি, ভূতের ভয় দেখানো। আর একটু নিঃশ্বাস ফেলি। আমার ঘরে শব্দ করে নিঃশ্বাস পড়ছে। কেউ আমার জামার ফোঁটা টেনে ধরছে। পালাও পালাও রাজবৈদ্য, পালাও পালাও। রাম 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 রাম। বাবা বাবা বাবা। বাবা, রোগা শুটকি মাছের মতো হলে কি হবে? বেশ ভারী ওজন আছে। ঠিক বলেছো। এই তো মন্ত্রী মশাইয়ের বাড়ি এসে গেছে, এবার গিয়ে দরজায় একটা ধাক্কা মারি। বিজ্ঞানী, তুমি একটু মন্ত্রী মশাইকে শক্ত করে ধরো। ধরেছি, তুমি দরজায় ধাক্কা দাও। দরজা খুলুন গিন্নিমা, দরজা খুলুন। গোপালের গলা না? আসছি। একি ওনার কি হয়েছে? ওই রাস্তায় পড়েছিল, আমরা দুজন তুলে নিয়ে এলাম। ওগো, চোখ খোলো, কথা বলো। আমি কোথায়? আপনার বাড়িতে মন্ত্রী মশাই, আপনি দিব্যি রাস্তায় শুয়েছিলেন। আমরা আপনাকে তুলে নিয়ে আপনার ঘরে রেখে দিলাম। এখন আপনি বিছানায় শুয়ে আছেন। হ্যাঁ গো, তোমার কি ভীমরতি ধরেছিল? তুমি বিছানা ছেড়ে রাস্তায় শুয়েছিলে?
আমাকে ভূতে রাস্তায় ফেলে দিয়েছিল। ভূতে রাস্তায় ফেলে দিয়েছে? ও মা গো, কি সর্বনাশ হলো গো! ভুলভাল কথা বলছে গো। আমি আজই বাপের বাড়ি চলে যাচ্ছি। গিন্নিমা গিন্নিমা শান্ত হন, মন্ত্রীমশাইয়ের কথা শুনতে দিন। বলুন বলুন মন্ত্রীমশাই বলুন। দাঁড়িয়ে কথা বলছিল, হঠাৎ তোমাদের দুজনকে আসতে দেখলাম। তারপর হঠাৎ আবার তোমাদের দেখতে পেলাম না। তোমরা কোথায় উড়ে গেলে? তারপর আমার ঘাড়ের কাছে কেউ নিঃশ্বাস ফেলতে লাগলো, আমার জামা ধরে টানতে লাগলো। তারপর আমার আর কিচ্ছু মনে নেই। ওরে মা রে, ওরে বাবা রে, আমার কি হবে রে? গিনি গিনি, কেঁদো না গিনি। মন্ত্রীমশাই, আপনি আর গিন্নিমা এখন একটু কেঁদে নিন। কাল সকালে রাজসভায় একটু তাড়াতাড়ি আসবেন, কেমন? কাল একটা মজা দেখবেন। মজা? হ্যাঁ, ভারী মজা। হ্যাঁ। মহারাজ, ওই গোপাল দাদা আমাকে আপনার কাছে আসতে বলেছিল। গোপাল এখনো এলো না, অথচ গোপালই তো রাতে আমাকে খবর দিল তাড়াতাড়ি সবাই আসছে সভায়, নাকি কি মজা দেখানো হবে। গোপাল কি মজা দেখাবে জানি না মহারাজ। কাল আমরা তিনজন ওই ভূতের খপ্পরে পড়েছিলাম, এটা আমি আপনাকে বলতে পারি। ভূতের খপ্পরে? মহারাজ, ওই দেখুন দরজা জানলাগুলো আপনি খুলতে বন্ধ হচ্ছে। এই তো, তাই তো, কি হবে এবার? এটাই তো গোপালের মজা মহারাজ। আরে তুমি কোথায়? তোমাকে তো দেখতে পাচ্ছি না। আমাকে দেখতে পাবেন না মহারাজ, আমি এখন বিশেষ ক্ষমতা সম্পন্ন ব্যক্তি। আমি এখন অদৃশ্য। আমি সবাইকে দেখতে পাচ্ছি, কিন্তু আমাকে কেউ দেখতে পাচ্ছেন না। ও, তার মানে তুমি কাল আমাকে অদৃশ্য হয়ে ভয় দেখিয়েছো? প্রথমে তোমার বিচার, তুমি দুধে জল মেশাচ্ছিলে কেন? সে কি ভোলা, তোমার এত সুনাম আর তুমি শেষে কিনা ভেজাল মেশাচ্ছ? আগে না মহারাজ। কেন মিথ্যে কথা বলছো গো ভোলা? আমি তো তোমাকে জলে দুধ মেশাতে দেখেছি। একদম ঠিক কথা বলেছো বিজ্ঞানী, জলে দুধ। সে কি, আমি তো শুনেছি দুধে জল মেশায়, আর ভোলা আবার জলে দুধ মেশায় নাকি? শুধু জলে দুধ মিশিয়ে ক্ষান্ত হয়নি, রসগোল্লার দাম 1 লাফে বাড়িয়ে দিয়েছে। আগে 5টি মুহূর্ত 10টা রসগোল্লা পাওয়া যেত, ভোলা জলে দুধ মিশিয়ে সেই রসগোল্লা 5টা 5 মুহূর্ত দিচ্ছে। আমি দেখেছি নিজের চোখে। গোপাল, এবার তুমি দৃশ্যমান হও। ঠিক আছে, এই দৃশ্যমান হলাম। এসব কি হচ্ছে? আমার তো মাথাটাই বরং ঘুরছে। এই সবই এই জাদু বইয়ের কামাল মহারাজ। আপনার গ্রন্থাগারে এই জাদু বইটি ছিল, এবং এটা পাওয়ার পর অনেকগুলো সত্য আমার চোখের সামনে চলে এসেছে। সেগুলো এখন আমি সভায় ব্যক্ত করব মহারাজ। মহারাজ, প্রথমেই বলে রাখি, ভেজাল মেশানোর অপরাধীকে শাস্তি দিন। ক্ষমা করে দিন মহারাজ, ক্ষমা করে দিন। এটাই আমার প্রথম আর এটাই আমার শেষ অপরাধ। না 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 না, প্রথম আর শেষ বলে কোনো কথা নেই। অপরাধ হলো অপরাধ। ভেজাল মেশানোর অপরাধে তোমাকে 3 দিনের কারাদণ্ড আর 100 মোহর জরিমানা করলাম। এরপর আসবে মন্ত্রীমশাই। আমি কি করলাম গো মহারাজ? মন্ত্রীমশাইয়ের অপরাধ আরো বেশি। কাল পথের মোড়ে মন্ত্রীমশাই দাঁড়িয়ে পরিকল্পনা করেছিলেন কিভাবে আমাকে আঘাত করবেন। তাই কলা খেয়ে কলার খোসা ফেলে আমাকে আঘাত করতে চেয়েছিলেন, কিন্তু সেটাও হলো না। আমি আর বিজ্ঞানী অদৃশ্য হয়ে সব শুনে নিলাম। গোপাল, আমি কিন্তু তোমার পক্ষে আছি। আমি কি তোমাকে কিছু বলেছি পণ্ডিত? তুমি আমার পক্ষে থাকবে এই রকম কথা কেন বললে? তুমি আমার বিপক্ষে কথা বলেছিলে পণ্ডিত, কিন্তু তুমি বড় ক্ষতি করনি, তাই তোমাকে আমি কোনো দোষ দেব না। সব শুনে একটা কথাই আমি বলবো, মন্ত্রীর পিঠে আমি লিখে দেব কুবুদ্ধির ঢেঁকি, আর মাথায় জল ঢেলে সারা রাজ্য মন্ত্রী মশাইকে ঘোরানো হবে। আর বলো তো, তুমি এই বইটা কোত্থেকে পেলে? মহারাজ, আপনার গ্রন্থাগারে এই সুন্দর বইটি খুব অবহেলায় রাখা ছিল। আমি আর বিজ্ঞানী এটা খুঁজে পাই। এই বইয়ের পাতা খুললেই অদৃশ্য হয়ে যায়।
আর পাতা বন্ধ করলেই দৃশ্যমান হয়। আর আমরা দুজন এই অদৃশ্য হয়ে কিছু দৃশ্যমান মানুষের বদগুণগুলোকে আবিষ্কার করি মহারাজ। খুব সুন্দর গোপাল, খুব সুন্দর, খুব সুন্দর তোমার চিন্তা। হ্যাঁ, এবার আমার শাস্তি দেবার পালা। চলো তো মন্ত্রী, বাইরে গিয়ে তোমার পিঠে লেখা হবে কুবুদ্ধির ঢেঁকি। আমাকে আমাকে ক্ষমা করে দিন মহারাজ, আমাকে ক্ষমা করে দিন। তোমাকে ক্ষমা করবো? তুমি তো ভয়ানক লোক, ঠান্ডা মাথায় মানুষের ক্ষতি করতে চাও। কোনো ক্ষমা নেই। এই পুটি উল্টে তোরা থেমে থাকিস না, বল বল ছড়াকার। মন্ত্রীমশাই জব্দ ভারী কুবুদ্ধি দিয়ে শাস্তি পেয়ে যাচ্ছে এখন হাঁড়ি মাথায় নিয়ে। মন্ত্রীমশাই জব্দ ভারী কুবুদ্ধি দিয়ে শাস্তি পেয়ে যাচ্ছে এখন হাড়ি মাথায় দিয়ে। যেমন কর্ম তেমন ফল। কি হে মন্ত্রী, এই এক বস্তা নারকোল নিয়ে এলে যে? অনেকদিন ধরে ভাবছিলাম মহারাজকে কিছু খাওয়াবো, সেটা আর হচ্ছিল না। কাল বাজারে নারকোল দেখে নিয়ে নিলাম। আপনি তো নাড়ু খেতে খুব ভালোবাসেন। এখন বলো তো নাড়ুটা হয় কি করে? কেন মহারাজ, আপনার গোপাল থাকতে আর চিন্তা আছে? গোপাল, তোমার গিন্নিকে বলো জব্বর করে নাড়ু বানাতে। আমরা সবাই মিলে নাড়ু খাবো। ও মা, তুমি যে ঘেমে নিয়ে গেছো গো। বস্তাতে কি আছে? বাবা, এক বস্তা নারকোল মন্ত্রীমশাই কায়দা করে গুছিয়ে দিলেন। কাল নাড়ু করে রাজসভায় নিয়ে যেতে হবে। রাগ করো না গিন্নি, মহারাজেরও ইচ্ছে যে তোমার হাতের নাড়ু খাবেন। আমি কি করি বলো? ঠিক আছে, আর কি এখন থেকেই লাগতে হবে, নইলে কাল সকালে সব হবে কি করে? চিন্তা করো না গিন্নি, আমি হাত লাগাচ্ছি। বাহ 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 গোপাল, এ তো অপূর্ব নাড়ু। সবার তরফ থেকে তোমার গিন্নিকে অভিনন্দন জানিয়ে দিলাম। কিন্তু এক রাতের মধ্যে এসব করলে কি করে গোপাল? এইখানেই তো আপনার সঙ্গে আমার তফাৎ মহারাজ। সবাই আমার ভুঁড়ি নিয়ে আমাকে খোঁটা দেয়, কিন্তু মহারাজ এই বেঢপ ভুঁড়ি নিয়ে আমি যে খাটতে পারি আপনারা সেসব কল্পনাও করতে পারবেন না। তার মানে তুমি কি বলতে চাইছো? মহারাজ খাটতে পারেন না, অকর্মা? শোনো শোনো গোপাল, তোমাকে একটা কথা জানিয়ে দিচ্ছি। আমিও তোমার থেকে বেশি মোটা হব, আর তোমার থেকে বেশি কাজও করতে পারবো। আর কাল থেকে আমার শরীর তৈরি করার কাজ চলবে। যাব বাবা, এটা কি হলো? আজ সভা এখানেই শেষ। আমাকে আরো 2 হাতা পোলাও দাও তো। মহারাজ, এত খাবেন না, আপনার এত খাওয়ার অভ্যেস নেই, শরীর খারাপ করবে মহারাজ। শরীর খারাপ করলে রাজবৈদ্য আছে, মাসে মাসে বেতন দিচ্ছে কি মুখ দেখবার জন্য? আচো, আরেকটা কাতলা মাছের মুড়ো দাও তো আমার পাতে। আর প্রহরী, রাজবৈদ্যকে খবর দাও তো। যথা আজ্ঞা মহারাজ। মহারাজ, রাজসভায় দাঁড়িপাল্লা কেন? প্রতিদিন ওজন মাপা হবে। কার মহারাজ? তোমার আর আমার, দেখবো কার ওজন বেশি। এ আর ওজন করে মাপার দরকার কি মহারাজ? আমি আপনার থেকে ওজনে একটু বেশি হব। দেখুন মহারাজ, গোপাল কি বলছে? গোপাল বলছে গোপাল আপনার থেকে ভারী। ভারী কথার অর্থ জানেন তো মহারাজ? আমি তো ভারী বলিনি, আমি বলেছি ওজন বেশি। ওজন বেশি মানে তুমি বেশি ভারী। কথার মারপ্যাচ দিয়ে তো তুমি বেরিয়ে যেতে পারবে না গোপাল। বসার আগে দাঁড়িপাল্লায় বসো। এই মাটি করেছে, এবার দাঁড়িপাল্লায় গিয়ে বসতে হবে। হ্যাঁ, বসতে হবে। কার ওজন বেশি দেখতে হবে না? পাল্লা একদিকে তুমি আর একদিকে মহারাজ বসবে। নাও নাও, বসে পড়ো পাল্লার একদিকে, আর আরেকদিকে আমি বসছি।
এই দেখুন, পাল্লায় বসার কি দরকার ছিল মহারাজ? আমার অভিজ্ঞতাই তো বলে দিচ্ছে আপনি হালকা মানুষ, আমি ভারী মানুষ। পাল্লার ওপরে আপনি, পাল্লার নিচে আমি। মহারাজ আপনাকে কি বলছে? বলছে আপনি নাকি হালকা। মন্ত্রী মশাই, আপনি পারেনও। যে মানুষটি হালকা সে তো উপরেই থাকবে, আর ভারী মানুষ নিচেই থাকবে। এটাই তো বিজ্ঞান মহারাজ। আরেকটা জিনিস দেখুন, আমি তো আপনার নিচেই থাকতে চাই মহারাজ। আপনি মহারাজ আমার মাথার উপর, আর আমি গোপাল আপনার সেবক, আপনার পায়ের নিচে। এটা তো ভাবিনি। সঠিক বলেছে। কি তাই না মন্ত্রী? মহারাজ আপনি কথার মার প্যাচে ভুলবেন না। কায়দা করে আপনাকে হালকা বলছে। হালকা মানে আপনার সারবস্তু কিছু নেই। কি বটি, তোমার এত বড় আস্পর্ধা? তোমাকে আমি হালকা করবই। সে মহারাজ আপনি আমাকে হালকা করুন, ভারী করুন, মাঝারি করুন, যা খুশি করতে পারেন, কিন্তু দয়া করে সঠিক বিবেচনা করে বিচার করুন মহারাজ। মহারাজ দেখুন, শুনুন, আপনার প্রিয় গোপাল আপনাকে কি বলছে। কি বলছো বলো তো? গোপাল বলতে চাইছে যে আপনি চিরকাল হালকাই থাকবেন। তাই? আমিও মহারাজা কৃষ্ণচন্দ্র রায়, আমিও তোমাকে বলছি 7 দিনের মধ্যেই আমি তোমার থেকে ভারী হয়ে যাব। আপনি তো ভারী মহারাজ, মানি, সম্মানী। বৈভবে আপনার থেকে ভারী কে আছে? সেইখানে আমি তো একজন ক্ষুদ্র ভাঁড়, যার ঘরে নুন আনতে পান্তা ফুরোয়। সে কি করে আপনার থেকে ভারী হবে মহারাজ? কথার মার প্যাঁচে বেরিয়ে যেও না গোপাল। তুমি মহারাজকে হালকা বলেছো। আমি নিজের কানে শুনেছি গোপাল আমাকে হালকা বলেছে। আজ সভা এইখানে মুলতুবি করলাম। এই তো মহারাজকে তাতাচ্ছি, আর মহারাজ যেতেও যাচ্ছেন। কিছু অর্থ কামিয়ে নেওয়ার এটাই সুযোগ। আচ্ছা, কি খেঁচা কলে পড়লাম বলতো বিজ্ঞানী? আমি তো কিছু ভাবতেই পারছি না। মন্ত্রী মশাই মহারাজকে তাতাচ্ছে, আর মহারাজ তেতে উঠে যা তা কাণ্ড করছে। কি করব আমি তো ভাবতেই পারছি না। কি আর করবে, আমরা তো সবই দেখেছি। মন্ত্রীমশাইয়ের উদ্দেশ্যটাও খুব পরিষ্কার। ওই এলোমেলো করে দে মা, লুটে পুটে খাই, এটাই তো মহারাজকে বোঝাতে পারছি না। গোপাল, রানীমার সঙ্গে তোমার মা ছেলে সম্পর্ক। রানীমা তোমাকে অত্যন্ত স্নেহ করেন। তুমি রানীমাকে জানাও। হ্যাঁ, ঠিক বলেছো বিজ্ঞানী। 1 সপ্তাহ পর কি হয় দেখি, তারপর রানীমাকে জানাতেই হবে, বুঝলে? এই মাংসের কাবাব আমাকে আরো দাও তো। মহারাজ, অত্যধিক খাওয়া হয়ে যাচ্ছে, মোটেও স্বাস্থ্যের পক্ষে ভালো নয় মহারাজ। পাচক, তুমি দাঁড়িয়ে না থেকে কাবাব দাও। আর তো নেই মহারাজ, সব শেষ করে দিয়েছেন আপনি। আপনি একাই তো পুরো হাঁড়ি খেয়ে শেষ করেছেন। তবুও তো আমার খিদে এখনো মেটেনি। এবার আর কি কি খাবার আছে বলো দেখি। মহারাজ শেষ পাতে মিষ্টি নিয়ে এসো, যত আছে সব নিয়ে এসো। মহারাজ ক্ষান্ত দিন, এভাবে খাবেন না, আপনার শরীর খারাপ হবে মহারাজ। গোপালের এত বড় আস্পর্ধা আমাকে বলে কি না আমি হালকা। আমি খুব শিগগিরই ভারী হয়ে দেখাবো। বসতে তো পারছি না। তার মানে আমি গোপালের থেকেও বেশি মোটা হয়েছি। আজ দেখাবো গোপালকে আমি হালকা না গোপাল হালকা। গোপাল, এই যে আমি দাঁড়ি পাল্লায় বসলাম। এবার তুমি এসে বসো, দেখি কে হালকা আর কে ভারী। মহারাজ, আমার অভিজ্ঞতা বলছে আপনি এখন আমার থেকে ভারী। কথায় নয়, কাজে করে দেখাও। নাও পাল্লায় ওঠো। পাল্লা তো আগে থেকেই উঠে আছে মহারাজ, আমি বসবো কি করে? পাল্লার উপরে ঝুলে পড়ো। তুমি না পারলে প্রহরী তোমাকে সাহায্য করবে। না, কাউকে আসতে হবে না, আমি পাল্লার উপর ঝুলছি। এখন আমাকে লাফ দিয়ে পাল্লা ধরতে হবে। উফ, কি কপাল করেছি। মহারাজ, আপনি ভারী প্রমাণ হয়ে গেছে। গোপাল হালকা। গোপাল দেখুন ঝুলছে। এবার আপনি উঠে পড়ুন। আমাকে তুলে ধরো, আমি নিজে উঠতেই তো পারছি না।
আসলে মোটা হয়ে গেছি তো, তাই একটু কষ্ট হচ্ছে। দেখুন মহারাজ, আপনি উঠতে পারছেন না আর আমি ওখান থেকে টুক করে লাফিয়ে নেমে পড়লাম। শরীর কিন্তু আমার খুব সতেজ এবং চাঙ্গা। শোনো, আমি তো সিংহাসনে বসতেই পারছি না, তাই আমি এখন সভা বাতিল করে দিলাম। মহারাজ, এবার আপনি আপনার শয়নকক্ষে গিয়ে বিশ্রাম নিন, আমি রাজসভা পরিচালনা করব। এই ষড়যন্ত্রটা তার মানে এই জন্য করা। আজকের সভা তাহলে এখানেই শেষ। কালকে আমি সভা পরিচালনা করব। মহারাজ যতদিন অসুস্থ থাকবেন ততদিন এই রাজ্যের দেখাশোনার দায়িত্ব আমার। আজ বলি তো, তুমি মহারাজকে এমন ওষুধ দেবে যাতে মহারাজের খিদে আরো বেড়ে যায়। এই রকমই ওষুধ দিচ্ছি যাতে মহারাজের আরো খিদে পায়, একদম ওই রাক্ষসে খিদে। খেয়ে খেয়ে মহারাজ যাবেন ফুলে, তারপর দুম পটাশ, আর তারপরই মন্ত্রী মশাই আমাদের রাজপাট সামলাবেন। মন্ত্রীমশাই চালটা ভালো চেলেছেন। হ্যাঁ, গোপালের সঙ্গে মহারাজের লড়াই লাগিয়ে দিলেন, এবার নিজে নিজে খেতে শুরু করে দিল। আর মন্ত্রী মশাই এই সুযোগে রাজকোষ থেকে অর্থ কিছু নিচ্ছেন। একটু বিলি করুন, বেতনের টাকায় তো আর চলে না। সব হবে, সব হবে, আর কয়েকটা দিন যেতে দাও। মহারাজের আরো খিদে বাড়ুক, তবেই তো উপি আয় হবে। প্রণাম রানীমা। গোপাল, কিছু একটা করো গোপাল, মহারাজ তো খুব অসুস্থ। আমি নিশ্চয়ই কিছু একটা করব রানীমা, আমাকে 2 দিন একটু ভাবতে সময় দিন। ঠিক আছে গোপাল, তোমাকে ঠিক 2 দিন সময় দিলাম। 3য় দিন তুমি উপায় বার করে আমার কাছে এসো। অবশ্যই রানীমা, এটা আমার কর্তব্য। মহারাজকে সুস্থ করে তোলা আমার কর্তব্যের মধ্যে পড়ে। আমি এখন আসি রানীমা। এসো গোপাল। সত্যি তো, খেয়ে খেয়ে আমি ক্লান্ত হয়ে পড়েছি আর অসুস্থ হয়ে পড়ছি। কোনো কায়িক পরিশ্রমই করতে পারছি না, রাজসভায় যেতে পারছি না। চেষ্টা তো করছি খাওয়া কমাতে, কিন্তু খিদে তো দিনের পর দিন বেড়েই চলেছে। আপনার এই রাক্ষসে খিদে বন্ধ করুন মহারাজ। কেন মন্ত্রীর কথায় গোপালের সঙ্গে কিভাবে লাগতে গেলেন? সব দোষ গোপালের। দর্পণে আপনার চেহারা দেখেছেন মহারাজ? গোপাল আমাকে উত্তেজিত করেছে, তাই তো আমি আজ এই অবস্থায় চলে এসেছি। আমার সামনে ওই গোপালের নাম করবে না রানী। আমি এখন একটু ঘুমাবো। কে গো, কি ভাবছো? মহারাজের কথা গিন্নি, মহারাজকে সঠিক রাস্তায় ফেরাতে হবে। সেটা কিভাবে সম্ভব? মহারাজ বলে তোমার কথাই শুনছেন না? সেটাই তো ভাবছি গিন্নি, কিভাবে মহারাজকে আমার কথাগুলো শোনাবো। এদিকে মন্ত্রী মশাইয়ের দাপটে রাজকোষাগার যে শূন্য হচ্ছে সেটা আমি ঠিক বুঝতে পারছি। কোষাধ্যক্ষ আমাকে বলেছে। তাহলে উপায়? সেই উপায়টাই তো খুঁজে চলেছি গিন্নি, খুঁজে চলেছি। পেয়েছি, উপায় পেয়েছি। কাল সকালেই মহারাজের সঙ্গে দেখা করতে হবে। দেখি মন্ত্রীমশাই কার বুদ্ধি বেশি, আপনার নাই গোপালের। মহারাজ, রাজকোষ প্রায় শূন্য। এবার রাজ্য চালানো কঠিন হয়ে যাবে। আপনার রাক্ষসে খাবার জোগাড় করতে পাচক হিমশিম খেয়ে যাচ্ছে মহারাজ। কি করি রানী, আমার যে সংযম হচ্ছে না। আমি তো চেষ্টা করছি, কিন্তু খুব খিদে পাচ্ছে, তাই আবার খেয়ে ফেলছি। রানীমা, গোপাল দাদা দেখা করতে এসেছে। কি দরকার? না না না, গোপালকে এখানে আসতে হবে না। মহারাজ, গোপাল আপনাকে অনেকবার অনেকভাবে বাঁচিয়েছে, তার সঙ্গে এরকম ব্যবহার করবেন না। দেখুন না কি বলতে চায়, ওকে আসতে বলুন। ঠিক আছে, পাঠিয়ে দাও। এই গোপালটাকে কৃষ্ণনগর থেকে হাঁটাতেই হবে। হুট করে অন্তপুরে চলে গেল, কি জানি ওখানে গিয়ে আবার কি মতলব করে।
মহারাজের জয় হোক। যা বলা তাড়াতাড়ি বলো, আমি তোমার মুখ দর্শন করতে চাই না। আমি আপনার সঙ্গে কথা বলতে আসিনি মহারাজ, আমি রানীমার সঙ্গে কথা বলতে এসেছি। রানীমা, কাল ভোর রাত্রে আমার দিব্য দৃষ্টি হয়েছে। হঠাৎ আমি ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। তার অর্থ? অর্থ কিছু নেই, শুধু বিশ্বাস। আমার কুলদেবতা আমাকে দেখা দিয়ে বললেন, আজ থেকে তুই ভবিষ্যৎ দেখতে পাবি। বটে, তুমি আমার ভবিষ্যৎও দেখতে পাচ্ছ? তা আমাকে দেখে বলতো আমার ভবিষ্যৎ কি? বলছি, তার আগে রানীমা আপনাকে কঠিন এবং কঠোর ভাবে থাকতে হবে, কিন্তু অল্পতে ভেঙে পড়লে চলবে না। নিশ্চয়ই কিছু বুদ্ধি বার করেছে গোপাল। হাতে মাত্র 10টা দিন মহারাজ। কার হাতে 10টা দিন? কার আবার? আপনার। 10টা দিনের পর কি হবে? আপনি সজ্ঞানে স্বর্গধামে যাবেন। মানে কি বলতে চাইছো তুমি? মানে আপনার আয়ু আর মাত্র 10টা দিন। এই 10টা দিন আপনার হাতে আছে। এবার বলুন মহারাজ, আপনি কি করবেন? এই সব ভুলভাল কথা বলার জন্য তোমাকে আমি কিন্তু কারাগারে দেব। আপনি আমাকে কারাগারে দিতেই পারেন মহারাজ, তাতে কি আপনার ভবিষ্যৎ বদলাবে মহারাজ? আপনি 10 দিন পর যদি স্বর্গধামে যান, রানীমা রইলেন, রানীমা আমায় কারাগারে নিক্ষেপ করবে। যদি 10 দিন পর আমি বেঁচে থাকি, তাহলে কিন্তু তোমাকে আমি প্রাণদণ্ড দেব। আপনার আদেশ শিরোধার্য মহারাজ। 10টা দিন বেঁচে নিন, আমার ভবিষ্যৎ দেখা কখনো ভুল হবে না। আমি এখন আর আপনার সামনে আসবো না, আমি একেবারে 10ম দিনে আপনার সামনে দাঁড়াবো। রানীমা, চলি। আমি মহারাজকে দেখে যা বলার বলে দিয়েছি। আসি মহারাজ, আসি রানীমা। ও রানী, বলছি গোপালি এসব কি কথা বলে গেল? বুঝেছি গোপাল, বুঝেছি। আর কেউ না বুঝে থাকুক, আমি বুঝেছি। মোক্ষম আঘাত তুমি দিয়েছ, দেখা যাক এই আঘাতে মহারাজ নিজেকে বদলাতে পারেন কিনা। গোপালের কথা শুনে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে মহারাজ। আমার কোনো কাজে মন লাগছে না, আমি একটু একা থাকি। হ্যাঁ, এগিয়ে বাবা, সবাই যদি চলে যায় আমি একা একা কি করব? আর গোপালের কথা যদি সত্যি হয়, তাহলে তো আর মাত্র 10টা দিন বাঁচবো। আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম রানীমা। রানীমা, যা বলেছি তার সর্বৈব মিথ্যা। আপনিও জেনে রাখুন, এটা মিথ্যে কথা, এবং আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব যেন আমার গণনা ভুল হয়। রানীমা, আমি মহারাজকে মৃত্যু ভয় দেখাতে চেয়েছি, এবং এই মৃত্যু ভয় মহারাজকে ঠিক পথে নিয়ে আসবে এই বিশ্বাস করি। তুমি যখন কথা বলছিলে তখন আমি বুঝতে পেরেছিলাম যে এটা সত্যি নয়, মিথ্যে। গোপাল, মহারাজের জন্য, কৃষ্ণনগরের জন্য তোমার এই উদ্যোগ আমি চিরকাল মনে রাখবো। আরেকটা কথা রানীমা, আপনি খাজাঞ্চি মহাশয় এবং কোষাধ্যক্ষ মহাশয়কে আদেশ দিন যেন আর বাড়তি কোনো মোহর কোনো কারণে মন্ত্রী মশাই নিতে না পারেন। ঠিক আছে, আমি তোমার এই কথা যথাযথ পালন করব। আর একটা কথা, রাজবৈদ্যর দেওয়া ওষুধ যেন মহারাজ আর সেবন না করেন। আমি এখন আসি। এসো গোপাল, তোমার সব কথা মনে থাকবে। এসো। মহারাজ, এখন কেমন আছেন? কদিন হলো রানী? 3 দিন কেটে গেছে মহারাজ। তাহলে হাতে আর কদিন বাকি? আর 7 দিন। এই পাচক, তুমি আমার চোখের সামনে থেকে সরে যাও। দেখতে পাচ্ছ না, আর তো মাত্র 7টা দিন। আমার মুখ দিয়ে খাবার নামবে না। চলে যাও, চলে যাও। ওকে যেতে বলো রানী, যেতে বলো। ঠাকুর, তুমি এখন যাও। মহারাজ যদি খেতে চান, আমি তখন তোমায় খবর দেব। বিষয়টা কি হলো ঠিক বুঝতে পারলাম না তো। মহারানী খাজাঞ্চিকে আদেশ দিয়েছেন যে রাজকোষ থেকে কোনো অর্থ ব্যয় করা চলবে না। মহারাজ ঘর বন্ধ করে বসে আছেন, আমার ওষুধ পর্যন্ত সেবন করছেন না। পাচক ঠাকুরের কাছে খবর নিয়েছিলাম, তো পাচক ঠাকুর বলছে কোনো খাবারই গ্রহণ করছেন না মহারাজ। তার মানে মহারাজের শেষ অবস্থা। এবার রাজ্যভার সামলাতে হবে। কাল একবার মহারাজের সাথে দেখা করে আসবো। আমিও যাব। সেনাপতি, তোমাকে প্রস্তুত থাকতে হবে। যে কোনো মুহূর্তে আমি রাজ্য দখল করতে পারি। আমি প্রস্তুত। রানী, আজ তো 10ম দিন, তাই না? হ্যাঁ মহারাজ, আজ 10ম দিন। আমি কিন্তু এখনো জীবিত আছি রানী। সেটা ঈশ্বরের আশীর্বাদ মহারাজ।
গোপালকে কি খবর দেওয়া হয়েছে? গোপাল হাজির মহারাজ, আমার সাথে সাথে আপনার সভাসদগণ সবাই উপস্থিত মহারাজ। তুমি নাকি মহারাজকে মৃত্যু ভয়ে দেখেছ? আমি আপনার কাছে কোনো কৈফিয়ত দিতে রাজি নই মন্ত্রী মশাই। আমি দুজনের কাছে কৈফিয়ত দিই, এক মহারাজ, দুই রানীমা। আপনাদের কারো কাছে কোনো কৈফিয়ত দেব না। দেব না বললে তো হবে না গোপাল, আমি তো কৃষ্ণনগরের মন্ত্রী, সুতরাং আমার জানার অধিকার আছে। মন্ত্রীমশাই, আপনি উত্তেজিত হবেন না, উত্তেজনা প্রশমন করুন। গোপালের কাছে আমার কিছু প্রশ্ন আছে, গোপালের উত্তর পেলে আপনারা সবাই সব কিছু বুঝতে পারবেন। আপনি প্রশ্ন করুন রানীমা। হাতে মাত্র 10 দিন, এটা মিথ্যে ভবিষ্যৎবাণী, তাই না গোপাল? আপনি যথার্থই বলেছেন রানীমা, আমি কোনো ভবিষ্যৎ দ্রষ্টা নই, আমি একজন ভাঁড়। মহারাজের মনোরঞ্জন করাই আমার কর্তব্য। তার মানে তুমি আমাকে ভয় দেখিয়ে গেছো, আর আমি ভয় পেয়ে এই 10 দিন কিছুই না খেয়ে কিছু না খেয়ে সুস্থ আছেন। আর আপনার অস্বাভাবিক অবস্থার সুযোগ নিয়ে রাজকোষ প্রায় শূন্য করে দিয়েছে এই মন্ত্রী মশাই। রাজবৈদ্য, তুমি মহারাজকে খিদে কমানোর ওষুধ দিয়েছো, তাই না? তাহলে উল্টে খিদে বেড়ে গেল কি করে? মুখে কথা নেই, হ্যাঁ? যাক মহারাজ, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন কি থেকে কি হয়েছিল আর এখন কি হলো। এবার আপনি আমাকে শাস্তি দিন। শাস্তি? কেন? ওই মিথ্যা বলার অভিযোগে। মাঝে মাঝে কিছু মিথ্যে শরীরের পক্ষে ভালো হয়, এটা আমি হাড়ে হাড়ে বুঝতে পারলাম। তোমার এই মিথ্যের জন্য আমি আবার পূর্বাবস্থায় ফিরে এসেছি। এর যে বড় আনন্দের কিছু আছে। গোপাল, ও গোপাল, তোমার বুদ্ধি যে আবার আমাকে বাঁচালো। মন্ত্রীমশাই পেঁচালো, গোপাল মহারাজকে বাঁচালো। শুধু মহারাজকে নয়, রানীমার সিঁথির সিঁদুরটাও রক্ষা করেছে গোপাল। তোমার অনেক উন্নতি হোক গোপাল। প্রহরী, এই দুজনকে এক্ষুনি কারাগারে নিয়ে যাও। রাজবৈদ্য, তোমার ঔষধে মানুষ বাঁচবে, তা না করে তোমার ঔষধই তো আমাকে পতনের দিকে নিয়ে যাচ্ছে। না 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 না, তোমাকে ক্ষমা করা যায় না। কারাগারে থেকে তুমি আগে সৎ মানুষ হয়ে ওঠো, তারপর আবার আমি তোমাকে কাজে বহাল করব, এ আমি কথা দিলাম। গোপাল, গোপাল, এখন তো আমাকে সভায় যেতে হবে, অনেক কাজ পড়ে আছে, সেই কাজগুলো করতে হবে। আর তুমি আমার প্রধান পরামর্শদাতা হয়ে থাকবে। আর আজকের থেকে তোমার বেতন বেড়ে গেল। আর তোমার ঘরের কাজ করবার জন্য আমি একজনকে নিয়োগ করলাম। আমি ধন্য হলাম মহারাজ। যার গোপাল সহায়, তার সব কিছু ভালো হয়। কি যে করি না। প্রচন্ড বৃষ্টি হচ্ছে, সমস্ত নদীর জল বিপদ সীমার উপরে, যে কোনো মুহূর্তে বন্যা দেখা দেবে। না না না, এই মুহূর্তেই তাহলে নদীতে বাঁধ দিতে হবে। বাঁধ সারানোর জন্য রাজকোষ থেকে কিছু অর্থের ব্যবস্থা করে দিন না মহারাজ, আমি লোক লাগিয়ে বাঁধ তৈরি করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই বিপর্যয় আমাদের মোকাবিলা করতেই হবে, প্রজাদের তো সুখে নিরাপদে রাখতে হবে। ওহ, আমার বাড়ির দোতলাটা এবার করে নিতেই হবে। মন্ত্রী মশাই টাকার স্বপ্ন দেখতে শুরু করেছেন। বাক্যহারা মন্ত্রী মশাই। কি মন্ত্রী মশাই, স্বপ্ন দেখতে শুরু করলেন বন্যার কথা শুনে? আমাকে কিছু বললে গোপাল? বললাম বন্যার কথা শুনে কি ভাবতে বসলেন? কি ভাবা উচিত বলে তোমার মনে হয়? প্রজাদের দুর্দশা কিভাবে দূর করব সেটা ভাবছি। ভাবনা দূর করুন মন্ত্রী মশাই। মহারাজ গোপাল আমাকে এই বিপদের কথা অনেক আগে থেকেই বলেছিল, তাই আমি বন্যার সাথে কিভাবে লড়তে হবে সেটা নিয়ে ভাবতে ভাবতে একটা যন্ত্র আবিষ্কার করে ফেললাম। ওহ বিজ্ঞানী, তোমাকে কি বলে যে ধন্যবাদ দেব। এই পাকা ধানে মই দিতে এসেছে রে, আমার সৌভাগ্য মোটেই দেখতে পায়নি, প্রতিবাদ করতেই হবে। বাহ বাহ, বন্যা মোকাবিলার জন্য যন্ত্র আবিষ্কার হয়ে গেছে। দেখো দেখো মন্ত্রী, দেখো। ও দেখে এখন কিছু হবে না মহারাজ, শিওরের সমন দাঁড়িয়ে যন্ত্র কাজ করবে কি করবে না ওই বিবাদের মধ্যে এই সময় না পড়াই ভালো। আমি আজ থেকে এই বাঁধ মেরামতের কাজ শুরু করে দিচ্ছি। অত উতলা হচ্ছেন কেন মন্ত্রী মশাই? আমাদের বিজ্ঞানীর এলেম আপনি জানেন না।
বিজ্ঞানীর কত যন্ত্র কতভাবে রাজ্যের উপকারে লেগেছে সেসব ভুলে গেছেন? বলো বলো বিজ্ঞানী, কি যন্ত্র আবিষ্কার করেছো? গোপাল আমাকে বলেছিল যে প্রতি বছর বন্যায় রাজ্যবাসীর খুবই কষ্ট হয়। দেখো না, ফেলে দেওয়া জিনিস দিয়ে অভিনব কিছু আবিষ্কার করে বন্যা নিয়ন্ত্রণ করা যায় কিনা। আল, তুমি এত ভাবো? এই কৃষ্ণনগর রাজ্য নিয়ে এত ভাবো? বাবা বাবা বাবা, এবার আমি ভাবছি যে গোপালকেই ভাববার জন্য রেখে দেব আর তোমাকে স্বেচ্ছা অবসর দেব। এই মাটি করেছে। বলো বলো বিজ্ঞানী, কি জিনিস আবিষ্কার করেছো? জল শোষণ যন্ত্র। জল যন্ত্রণা করতে দূর বিজ্ঞানী বানিয়েছে যন্ত্র, জমা জল হবে দূর, এটাই যন্ত্রের মন্ত্র। বাহ বাহ বাহ, চমৎকার চমৎকার। সভাকবি যথার্থই বলেছে মহারাজ। তাহলে আজ থেকেই লেগে পড়ো। জল তো সর্বত্র, কোথাকার জল কিভাবে দূর করব? কি করে যে আপনি মন্ত্রী হলেন কে জানে। কৃষ্ণনগরের ভূগোল ইতিহাস কিছুই তো জানেন না। মরা খালের কথাটা ভুলে গেলেন? নদীর জল ওই খালে ফেলবো, শুধু খালের মুখগুলো কোদাল দিয়ে পরিষ্কার করতে হবে। ও আপনি ভাববেন না আমি সব চাষিদের লাগিয়ে দেব, তারা তাদের জমির স্বার্থে নিজেরাই এগিয়ে এসে কাজ করবে। ধন্য ধন্য গোপাল, সত্যি গোপাল হলো ভরসা। গোপালই হলো আমাদের ভরসা, যার গোপাল নেই তাদের তো কপালই ভরসা। মন্ত্রী মশাই ফেটে একেবারে চৌচির হয়ে গেছে। স্বাভাবিক ব্যাপার, পয়সা রোজগার করার জায়গাটা বন্ধ হয়ে গেল না। বিজ্ঞানী, বৃষ্টিটাকে কমতে হবে, নইলে কিন্তু আমাদের সমস্যার সমাধান হবে না। বৃষ্টি কমে যাবে, আকাশের গতি প্রকৃতি দেখে তাই মনে হচ্ছে কালকে সূর্য উঠবে। আমাদের সমস্যা জমা জল, বন্যা। এই জল শোষণ যন্ত্রটা দিয়ে কাজ শুরু করে দিতে হবে, নইলে নইলে কৃষ্ণনগর ভেসে যাবে। আমি এখন আমার বানর সেনাদের বাড়ি বাড়ি যাব, ওদের বাবা মাদের নিয়ে জল শোষণের কাজটা করাবো। চলো বিজ্ঞানী, আমরা আমাদের কাজে লেগে যাই। না, বৃষ্টিটা একটু ধরেছে, এইসব কাপড় চোপড় গুলো ভালো করে কেচে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, যতখানি হয়ে যায় ততটাই লাভ। আক্কেলে বৃষ্টি কদিন ধরে পড়েই চলেছে। আকাশের পেট ফুটো হয়ে গেছে। হ্যাঁ, কিরকম হলো? আমার পুকুরে গোপালের বউ কেন? আমার পুকুর কি বারোয়ারি পুকুর? না, এ তো ভালো কথা নয়। এক্ষুনি দেখাচ্ছি মজা। এই যে শুনছো? ও গোপাল গিন্নি, মন্ত্রী মশাই তোমাকে ডাকছে গো। আমার পুকুরে তোমাদের কে কাটতে বলেছে? যাও এখান থেকে, ওঠো। এটা কিরকম কথা হলো মন্ত্রী মশাই? বলি সারাদিন বৃষ্টি পড়ছে, বৃষ্টিটা একটু ধরেছে, ময়লা জামা কাপড় গুলো কাচতে হবে না? আমরা কাচবো কোথায়? আমার মাথায়। হ্যাঁ, তাই চলো সই, মন্ত্রী মশাইয়ের মাথাতেই কাচ্ছি। হ্যাঁ, মস্করা হচ্ছে আমার সাথে? মস্করা ভালোই ভালোই না গেলে পেয়াদা রাখবো। যাও, গোপালের কাছে যাও, ওই মরা খালেই যাও, ওখানে গিয়ে কাপড় জামা কাচো। যাও এখান থেকে, যাও। যাচ্ছি। অত দমকাবার কি আছে? চলেই যাচ্ছি, এই চলো সবাই। আমার পুকুরে প্রবেশ নিষেধ। কি গো, কাপড়গুলোকে নিয়ে ওইভাবে বসে আছো কেন? কি হয়েছে? কি আবার হবে? অদৃষ্ট গো, অদৃষ্ট। আহা, কি হলো পরিষ্কার করে বলো না, নইলে বুঝবো কি করে? তুমি তো জানো আমাদের এখানে দুটো পুকুর, একটাই আমরা খাবার জল নিই আর একটাই কাপড় জামা কাচ্ছি। হ্যাঁ জানি তো। মন্ত্রী মশাই ওখান থেকে তাড়িয়ে দিয়ে বললেন আমার এখানে কাজা চলবে না, আমাদের রীতিমতো ধমক দিয়ে বার করে দিলেন। ও আসলে মন্ত্রী মশাইয়ের মাথায় এখন একটু আগুন জ্বলছে, আজ সারা রাত পুকুরে মাথা ডুবিয়ে বসে থাকবেন, কাল ঠান্ডা হয়ে যাবে, কালকে গিয়ে সব কাপড় কেচে নিও, কেমন? বলছি। ওই দেখো আবার কিরকম বৃষ্টি এলো।
নদী উথাল পাতাল, বন্যা এলো বলে। ও যতই বৃষ্টি আসুক, বন্যা এসে আর ভাসাতে পারবে না। জল শোষণ যন্ত্র চলে এসেছে। এখন আমরা বন্যার জল ধরে রাখবো চাষের জন্য। বিজ্ঞানীর আবিষ্কার। সব কাজ শেষ করে এলাম, খুব ক্লান্ত বুঝলে। ঠিক আছে, তুমি হাত পা ধুয়ে এসো, আমি তোমার জন্য জল খাবার করে নিয়ে আসছি। হ্যাঁ, আজ একদম বৃষ্টি নেই, আকাশ পরিষ্কার, আর বন্যারও ভয় নেই। আজ সব কাপড় চোপড়গুলো কেচে নি। হ্যাঁ, গোপালগিন্নি, দেখো দেখো, মন্ত্রী মশাই তাঁবু খাটিয়ে বটা আর ঘরটাকে নিয়ে বসে আছে। আমরা কাপড় কাচতে এসেছি। না না, মাগনায় আর কিছু হবে না। হ্যালো করি, কাচো জামা কাপড়। আমরা কি আর তোমাদের পথ? তার মানে ঘটা ঘটা, গোপাল গিন্নিকে মানেটা বলে দে। প্রত্যেক জামা কাপড়ের জন্য একটা করে মোহর এখানে ফেলতে হবে। যদি তোমার ওই 5টা জামা কাপড় থাকে তাহলে তোমাকে 5টা মোহর ফেলতে হবে। এটা আবার কি অদ্ভুত নিয়ম? তোমার স্বামী আমার বাড়া ভাতে ছাই দিল, আমাকে তো দোতলাটা বানাতেই হবে। তোমাদের ঘাড় ভেঙেই বানাবো। আজ থেকে এই নিয়মটা লাগু হলো, যে মোহর ফেলবে সেই কাচবে। এটা আমার পুকুর, আমি আমার ইচ্ছা মতো কাজ করব। এখন কি করবে ভাবো। এই দিন কাল কি পড়লো, কাপড় কাচার জন্য 5টা করে মোহর দিতে হবে? মানেটা কি? মানেটা এই, ওই যে মন্ত্রী মশাই বলেছেন, ফেলো মোহর, কাচো কাপড়। ঠিক আছে ঠিক আছে, কাপড় তোমাকে কাচতে হবে না। কি বলি, ময়লা কাপড় বাসি কাপড়ে থাকবো নাকি? নমো রমো ছি। ওই ময়লা কাপড়েই আমি বাজিমাত করব, বুঝলে। কাল কাদা লাগানো এই ফতুয়া পরে রাজসভায় যাব, দেখবো মহারাজ কি বিচার করেন। গোপাল, কি তুমি রাজসভায় এসেছো ময়লা জামা পরে? রাজসভার একটা শিষ্টাচার আছে গোপাল। মহারাজ, আপনি তো জানেন এখানে 2টো পুকুর, একটা খাবার জলের আর একটা কাপড় কাচা ইত্যাদি প্রভৃতির জন্য। তা মন্ত্রী মশাইয়ের পুকুরে কাপড় জামা কাচতে গেলে পয়সা দিতে হচ্ছে। ইরে, এখন মহারাজ যদি বলে কাপড় কাচতে দিতে, তাহলে তো হয়ে গেল। না 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 না, এখানে আমি কিছু বলতে পারবো না গোপাল। ওটা তো মন্ত্রীর ব্যক্তিগত পুকুর, ওখানে আমার হস্তক্ষেপ ভালো দেখায় না। আমি পুকুরেতে কত ওষুধ দিয়েছি মাছ চাষ করব বলে। বেশি কাপড় কাচা হলে জল দূষিত হয়ে যাবে মহারাজ। আমি মোহর নিয়ে আমার পুকুরকে ওষুধ দিয়ে দূষণমুক্ত করছি মহারাজ, এই জন্যেই আমার মোহর নেয়া। ঠিক ঠিক, অল্প অল্প করে কাপড় জামা কাচো। ঠিক আছে ঠিক আছে, তোমাকে কাপড় কাচার জন্য 50 মোহর দেওয়া হবে, কিন্তু তোমাকে যে পরিষ্কার হয়ে আসতে হবে। এই তো গোপাল কাপড় কাচার জন্য মোহর পাচ্ছে, তার মানে কাল মোহর নিয়ে আমার পুকুরে জামা কাপড় কাচতে আসবে। ওটা তো হাত ঘুরে আমার কাছেই আসবে। মন্ত্রী মশাই কিছু ভাবছেন আর মিটি মিটি হাসছেন। কাল আপনার হাসা বেরিয়ে যাবে। ঠিক আছে মহারাজ, তাই হবে। এই দেখো, আবার বৃষ্টি শুরু হয়েছে। ব্যাস হয়ে গেল। ভাবলাম তোলা জলে কাপড় জামাগুলো কাচি, হয়ে গেল। কি যে হবে কে জানে। পুটি, এই পুটি, এই বাড়ি আছিস? গোপাল দাদার গলা। এই বৃষ্টিতে কোনো বিপদ আপদ হলো না তো? গোপাল দাদু, ভেতরে এসো। হ্যাঁ, এই শোনো পুটির বাবা, আজ রাতে তোমার ঘরের সামনে একটা কুয়ো খুঁড়ে ফেলো, জল ধরো। আজ আর কাল বৃষ্টি হবে, আমি সবাইকে জনে জনে বলে এসেছি। এই কথা কেন বলছো গো গোপাল দাদা? জল ধরে রাখলে ভবিষ্যতে কষ্ট হবে না। আর পুটিমা, তুমি কাল তোমার সব জামা কাপড় নিয়ে মন্ত্রীর পুকুরে যাবে। সবাই যাচ্ছে। মন্ত্রী মশাই কিছু বলবেন না তো? কি বলবেন?
আমি থাকবো না? হ্যাঁ, কোনো ভয় পাবে না। আমাকে ভরসা নেই? এ মা, কি বলছো গো গোপাল দাদা? আমরা নিজেদেরও এত বিশ্বাস করি না যতটা তোমাদের করি। ঠিক আছে, কাল সকালে জামা কাপড় নিয়ে মন্ত্রীর পুকুরে যাব। ব্যাস, আসি রে। শোনো, আমি তোমার বাড়ি এলাম একটা প্রয়োজনে, বুঝলে? বলো না, কি প্রয়োজন? তোমার জল শোষণ যন্ত্রটা আমার লাগবে। আবার বৃষ্টি পড়ছে বলে ভয় পাচ্ছ? বন্যার আর ভয় নেই। না না, আমি আর বন্যার ভয় করছি না বিজ্ঞানী। আমি মন্ত্রীকে একটা শিক্ষা দিতে চাইছি। জল কি কারো ব্যক্তিগত সম্পত্তি হয়? জল হাওয়া এ তো সবার জন্য। আমি বুঝেছি, ঠিক আছে, নিয়ে যাও জল শোষণ যন্ত্র। অনেক ধন্যবাদ তোমায় বিজ্ঞানী। আমি এখন আসি, কেমন? আমার এখন অনেক কাজ। এই বৃষ্টিতে ভিজে ভিজে সব করতে হবে, অনেক জায়গায় যেতে হবে। যাই করো গোপাল, শরীরটা যেন ঠিক থাকে। তোমাদের ভালোবাসায় কেউ আমার কিচ্ছু ক্ষতি করতে পারবে না। আসি বিজ্ঞানী। কিছু হলো? মানুষটা কোথায় গেল? এত রাত হয়ে গেল, এখনো বাড়ি ফিরলো না। হাতা নিয়েও যায়নি। দেখি দেখি, একটা কিছু বিপদ না বাঁধিয়ে ছাড়বে না। বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। ওহ ঘিনি, চট করে গামছাটা দাও তো, মাথাটা ভালো করে মুছি। এত রাত পর্যন্ত এই বৃষ্টিতে কোথায় ছিলে গো? আমার কি একটা কাজ গিন্নি, শতেক কাজ নিয়ে বেরিয়েছি। শরীরটা তো রাখতে হবে। এত রাত পর্যন্ত কাজ করলে চলবে? এই বৃষ্টিতে ভিজে জ্বর জ্বালা হলে কে দেখবে শুনি? আরে আরে আরে, রাগ করো না। এই বৃষ্টি কাল দুপুর পর্যন্ত চলবে, তারপর আকাশ একেবারে পরিষ্কার হয়ে যাবে। কিন্তু কাল অনেক কাজ আছে আমার। কি কাজ গো? শোনো, কাল যত ময়লা কাপড় জামা আছে সব নিয়ে আমার সাথে মন্ত্রী মশাইয়ের পুকুরে যাবে। আমি ওই পুঁটি, ন্যাপলা, গুলটে, ট্যাপা, বুচকেদের বাড়ি বাড়ি বলে এলাম। কাল কি হবে গো? মন্ত্রী মশাইকে পরিষ্কার করা হবে। মন্ত্রী মশাইয়ের মনে অনেক ময়লা জমেছে তো। বাহ, ঠিক হবে, উচিত কাজ হবে। খাবার বারো, আমি চট করে হাত পা ধুয়ে আসি। 99, 100। বাবা, এই দুদিনেই 100 মোহর। কি করছো এখানে বসে? দোতলাটা তুলতে হবে না, তাই কত মোহর হলো দেখছি। চকি চকি, গোপাল তো কিছু করতে পারেনি। কি বলো? গোপাল আমার কিচ্ছু ক্ষতি করতে পারবে না। আমার মতো বুদ্ধি কোথায়? ভেবেছিল বাঁধের কাজ বন্ধ করে আমায় পেঁচে ফেলবে। কেমন বুদ্ধি বার করলাম, উল্টে পেঁচে পড়ে গেছে। সত্যি তোমার কি বুদ্ধি গো? এই জন্যই তো মহারাজ আমাকে কত বেচে কত পরীক্ষা করে মন্ত্রীর জন্য নিয়েছে। তাই আমিও তোমাকে একটা উপহার দিতে চাই। রে বাবা রে, কি আনন্দ যে হচ্ছে! কি উপহার দেবে গো? আজ রাতে খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা করেছি, ওটাই হলো উপহার। ও, খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা। বিনে নুন টুনগুলো একটু পরিমাণ মতো দিও। আগের দিনে খিচুড়ি কিন্তু একদম নুন ছিল না। আমার কোমল প্রাণী আঘাত। যাও রাতে হরি মটর খেও। এই রে, বিভ্রাট বাজিয়ে ফেললাম। ওগো, শুনছো? ভুল হয়ে গেছে গো। যা, চলে গেল। ঘটা, আজ গোপাল আসবে। ও কাল 50 মোহর পেয়েছে। সব মোহরগুলো নিয়ে নিতে হবে। মন্ত্রী মশাই বলতে বলতে তো দেখতে পাচ্ছি আসছে গোপাল। সাথে তোর কিন্নি। এসো গোপাল, এসো এসো। এই তোমার কথাই আলোচনা হচ্ছিল। তা তো হবেই মন্ত্রী মশাই,
কাল যে মহারাজের কাছ থেকে 50 মোহর পেয়েছি। তুমি 50 মোহর দিয়ে দাও, আজকের দিনের জন্য পুকুরটা তোমার। বাহ, খুব সুন্দর একটা কথা বললেন তো মন্ত্রী মশাই। তবে আমি সুন্দর কথা বলতে পারি গোপাল, কিন্তু তুমি আমাকে সবসময় শত্রুই ভাবো। এই নিন মন্ত্রী মশাই 50 মোহর। তাহলে আজ পুরো দিন পুকুরটা আমার, কি তাই তো? হ্যাঁ রে বাবা, হ্যাঁ, আজ পুরো দিনের জন্য পুকুরটা তোমার। তুমি যেমন খুশি জল ব্যবহার করতে পারবে, যা খুশি তাই করতে পারবে। বাহ 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 বাহ, খুব ভালো খুব ভালো। এনি নাও, তোমার যত ময়লা জামা কাপড় আছে কাচতে শুরু করো। হ্যাঁ গো, এই নিচ্ছি। বৃষ্টিটা এবার ধরেছে মানে আজ থেকে আর বৃষ্টি হবেই না। হ্যাঁ, বিজ্ঞানী তার আবহাওয়া পরিমাপ যন্ত্র দেখে বলেছে। এইবার আমার একটা জাদু দেখুন মন্ত্রী মশাই। কি আবার জাদু দেখাবে তুমি? ওই গো, কোথায় গেলে সব? আর লুকিয়ে থাকতে হবে না, যে যার কাপড় চোপড় নিয়ে চলে এসো। পুকুরটা আজ আমার। কোথায়? কারা? কাদের কথা বলছো গোপাল? চারধারে একবার ভালো করে তাকিয়ে দেখুন মন্ত্রী মশাই। ও গোপাল দাদা, আমিও আছি, আমিও। নাও, সেই ভালো করে জামা কাপড় কাচো তো, আজকে পুকুরটা আমাদের, তোমাদের গোপাল দাদা। এই পুটি, ঘর মোছার নেতাটা নিয়ে আয় তো, সাবান দিয়ে কেচে নি। এটা কি হলো গোপাল? এটা তো বদমাইশি হচ্ছে। হচ্ছে, তাই একটু বদমাশি হচ্ছে বই কি মন্ত্রী মশাই, কি আর করা যাবে বলুন? বদমাশের সাথে তো বদমাশি করতে হয়। এই বটা ঘটা, এবার আমি কি করব? সেটা আমি কি করে বলি বলুন? আপনি তো 50 মোহরের জন্য আপনার পুকুরটা আজকের মতো দিয়ে দিয়েছেন, আর তো আমাদের কিছুই করার নেই। দেখলেন তো মন্ত্রী মশাই, অতি চালাকের মাঝে মাঝে গলায় দড়িও পড়ে যায়। সব বাতিল করলাম বটা ঘটা, সব বাতিল। নে, এবার তোরা তোদের কাজ শুরু করে দে। মজুরি পেলেই শুরু করি। আমার মানুষ না, আয় দেখি জল শোষণ করে পুকুরের জল খালি করি। মানেটা কি? মানেটা হলো অকাল হোলি। হোলিতে রং দিয়ে খেলে আর আমরা জল দিয়ে খেলছি। হোলি হ্যাঁ। দে সব কটার গা ধুয়ে। আমাকে ভেজাচ্ছ কেন? এটা কি হচ্ছে গোপাল? আপনাকে পরিষ্কার করা হচ্ছে, আপনার মনের ময়লা পরিষ্কার করা হচ্ছে। কি হচ্ছে? মন্ত্রীকে ভেজাচ্ছ কেন? এই দেখুন না মহারাজ, গোপাল কি করছে। গোপাল আপনার মন পরিষ্কার করছে। মনে খুব নোংরা, মনে খুব ময়লা। মন্ত্রী মশাইয়ের মনে ময়লা? ময়লা নয়, ওটা কালো কয়লা। যতই কালো তুলতে থাকো, কয়লার কালো উঠবে না গো। পুকুরটা জল শেষ করে দিলে। বৃষ্টিও থেমে গেছে, আর সবার ঘরে কুয়ো এসে গেছে। এখন আমরা আমাদের ঘরে বসে কাপড় কাচতে পারবো। কাল সারা রাত ধরে আমরা বাড়ির সামনে কুয়ো খুঁড়েছি। এখন মাস 2 চুপ করে বসে থাকুন। 2 মাসের আগে আর বৃষ্টি আসবে না, আর আপনার বাড়িতে তো কুয়ো নেই। বৃহস্পতি এই বুদ্ধি নিয়ে গোপালের সাথে লড়তে গেছে। আমি এখন বাপের বাড়ি চললাম। 2 মাসের আগে আমি আসবো না। কিভাবে তুমি তোমার জামা কাপড় কাচবে ভেবে নিও। এই জন্য আমাকে ছেড়ে যেও না। ফিরে এসো, ফিরে এসো লক্ষ্মীটি, ফিরে এসো। মন্ত্রীর গিন্নির পেছনে ছুটছে। এবার বটা আর ঘটা, তোমরাও মন্ত্রীর পেছনে ছোট। অনেক হয়েছে ছোটা। বটা ঘটা ক্লান্ত, এবার আমাদের আপনার চরণে স্থান দিন। মহারাজ, এদের ছোটখাটো কোনো কাজে লাগিয়ে দিন। তোমরা কাল সকালে রাজসভায় দেখা করো। আর গোপাল, জামা কাপড় একেবারে ছকছকে করে কাল রাজসভায় এসো। তোমাদের সব সমস্যার সমাধান হয়ে গেছে। হ্যাঁ মহারাজ। ব্যাস, আর একটা কথা মনে রেখো, যার শেষ ভালো তার সব ভালো। সব ভালো যার শেষ ভালো তার, বলেন মহারাজ। সৎ অসতের যুদ্ধেতে গোপালের মাথায় তাজ। সাধু সাধু, সবার গোপালই ভরসা। সাবস্ক্রাইব করে দিন ভাই, আর বেলটা বাজাতেও ভুলবেন না, না হলে মজা মিস করবেন।